ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়ের আমাদের এমসিকিউ এর একটা ওয়ান শট ক্লাসে। এখানে 50টা এমসিকিউ আছে। এই এমসিকিউগুলোর আমরা সলভ দিব। তো চলো, তোমরা অলরেডি পরীক্ষা দিছো, তো দেখো কার কোনটা ভুল গেছে, কোনটা তুমি ঠিক করছো, কোনটা তুমি ভুল করছো। তো আমি সলভ দিচ্ছি, তুমি মিলাই নাও। যেহেতু এটার ধরো যে যখন পরীক্ষা হয়েছিল এটার কিন্তু সলভটা তোমাদের দেওয়া হয় নাই, মানে তুমি ভুল করছো বাট তুমি বুঝতে পারো না যে কোনটা কোনটা তুমি ভুল করছো, এটাও তোমাদের ওভাবে জানানো হয় নাই। পর্যাবৃত্ত গতিতে যেভাবে আমরা সুন্দর করে জানাই দিছি যে তুমি কোনটা কোনটা ভুল করছো, কোনটা স্কিপ করছো, কোনটাতে কত নম্বর পাইছো, নেগেটিভ মার্কিং সব সহ, কিন্তু আদর্শ গ্যাসের পরীক্ষাতে ওইভাবে জানানো হয়েছিল না। তো এখন তুমি সলভটা দেখো, সলভটা দেখে কোথায় কোথায় তুমি ভুল করছো সেই জিনিসগুলো শুধরে নাও। তো দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে যে রান্নার গ্যাস কোনো একটি ট্রাকে করে সমবেগে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এতে গ্যাসের গতিশক্তি কি হবে? বাড়বে, কমবে, একই থাকবে, প্রথমে বেড়ে পরে কমবে? গ্যাসের গতিশক্তি, একটা রান্নার গ্যাস ভর্তি সিলিন্ডার, ধরো এটা হচ্ছে একটা রান্নার গ্যাস ভর্তি সিলিন্ডার। এই যে রান্নার গ্যাস ভর্তি সিলিন্ডারটা, এর মধ্যে আদর্শ গ্যাস আছে। এবার এটাকে আমি ট্রাকে করে নিয়ে যাচ্ছি। তোমার মনে হতে পারে ভাই ট্রাকে করে সমবেগে চালিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে বেগ বাড়ছে। তাহলে বেগ যদি বাড়ে, ভি বেগে যাচ্ছে, তাহলে যখন স্থির ছিল তখন বেগ ছিল না, যখন ভি বেগে নিয়ে যাচ্ছি তাহলে গ্যাসের গতিশক্তি বাড়বে না। গ্যাসের গতিশক্তি বাড়বে না, উত্তর হচ্ছে একই থাকবে। এবার কথা হচ্ছে কেন একই থাকবে, কেন? দেখো, গ্যাসের গতিশক্তি এটা কার উপর ডিপেন্ড করে? গ্যাসের গতিশক্তি E=F/2 nRT। এফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, এন মোল সংখ্যা, আর মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে টেম্পারেচার। F/2 nR কনস্ট্যান্ট, টিটাই একমাত্র চলক। তাহলে ই ডিপেন্ড করে কার উপর? টি এর উপর। গ্যাসের গতিশক্তি, গ্যাসের মূল গড় বর্গবেগ অর্থাৎ গ্যাসের বেগ ইজ অনলি ফাংশন অফ টেম্পারেচার। তাপমাত্রা বাড়াইলে গ্যাসের অণুগুলার ছোটাছুটি বাড়বে, আর গ্যাসের অণুগুলার ছোটাছুটি বাড়লে তার বেগটা বাড়বে, বেগ বাড়লে গতিশক্তি বাড়বে। তুমি যদি এই রান্নার গ্যাসকে তুমি একটা ট্রাকে করে নিয়ে যাও, তাহলে গ্যাসের অণুগুলার বেগ বাড়ে না, গ্যাসের অণুগুলার বেগ কিন্তু বাড়ে না। ধরো এই সিলিন্ডারটাকে, এটাকে আমি এই ট্রাকের উপর করে নিয়ে যাচ্ছি, আর ট্রাকটা সমবেগে চলতেছে, ট্রাকটা ভি বেগে চলতেছে, তাহলে ট্রাকের বেগের জন্য গ্যাসের অণুগুলার কি বেগ বাড়ছে? গ্যাসের অণুগুলার বেগ যেমন ছিল, গ্যাসের অণুগুলো আগে যে বেগে ছোটাছুটি করতেছিল বেগটা সেরকমই আছে। গ্যাসের অণুগুলার বেগ আমি কখন বাড়াইতে পারবো? যদি টেম্পারেচার বাড়াই, যদি তাপমাত্রা বাড়াই গ্যাসের অণুর বেগ বাড়বে, আর গ্যাসের অণুর বেগ বাড়লে গ্যাসের অণুর গতিশক্তি বাড়বে। তাহলে এই ক্ষেত্রে গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ওকে। এবার আসো নেক্সট, বলছে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের পিভি লেখচিত্রের গ্রাফটা কেমন হবে? পিভি লেখচিত্র, স্থির তাপমাত্রায় পি আর ভি এর সম্পর্ক হচ্ছে বয়েলের সূত্র। তাহলে গ্রাফটা হবে হচ্ছে একটা আয়তাকার অধিবৃত্তের গ্রাফ। দেখো কোন গ্রাফ কেমন হবে এটা আমাদের সমীকরণ বলবে। ধরো আমরা বুঝি না, আমাদের সমীকরণ বলবে। অনেকে এটা ভাবতে পারি পি আর ভি, যে ভাই পি আর ভি পরস্পরের ব্যস্তানুপাতিক, তাহলে এরকম একটা সরল রেখা হবে না। এটা সরল রেখার মতো ব্যস্তানুপাতিক ছিল না, এটা ছিল আয়তাকার অধিবৃত্তের একটা গ্রাফ, এরকম ছিল পি এবং ভি। এটার যদি আমি পি কে ওয়াই অক্ষে এবং ভি কে এক্স অক্ষে নিয়ে গ্রাফ আঁকি, তাহলে গ্রাফটা হবে এরকম একটা আয়তাকার অধিবৃত্তের গ্রাফ। কিভাবে? পিভি = এনআরটি, এনআরটি টিটা স্থির, তাহলে পিভি = এনআরটি, এনআরটি কনস্ট্যান্ট, তার মানে পিভি = কনস্ট্যান্ট, বয়েলের সূত্র। পি নেওয়া হয়েছে ওয়াই অক্ষে, ভি নেওয়া হচ্ছে এক্স অক্ষে, তাহলে এক্স ওয়াই = কনস্ট্যান্ট। এবার তুমি দরকারে ডেসমস অ্যাপে বসাও, এক্স ওয়াই = কনস্ট্যান্ট, ধরো এক্স ওয়াই = 3, এক্স ওয়াই = 2, গ্রাফটা কেমন হবে? গ্রাফটা এরকম একটা আয়তাকার অধিবৃত্তের গ্রাফ হবে এরকম। এই পোর্শনটা আমরা দেখাবো না। কেন এই পোর্শনটা দেখাবো না? এটা চাপ, এটা আয়তন, তাহলে এদিকে মাইনাস আয়তন, এদিকে মাইনাস প্রেশার, তাহলে গ্যাসের আয়তন চাপ এটা তো ঋণাত্মক হতে পারে না, এই কারণে এইটুকু বাদ যাবে, এটুকু থাকবে না। তাহলে গ্রাফটা হবে এইটা। অনেকে ভাবতে পারো পরাবৃত্ত, পরাবৃত্ত হইতে গেলে এক্স এর পাওয়ার 2 হলে ওয়াই এর পাওয়ার 1 হইতে হয়, ওয়াই এর পাওয়ার 2 হলে এক্স এর পাওয়ার 1 হইতে হয়, কিন্তু এখানে দেখো এক্স ওয়াই দুটোরই পাওয়ার 1 এবং এক্স ওয়াই = কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার আসো, এটা তো খুব কঠিন কোশ্চেন, এটা তো পারা খুব মুশকিল ব্যাপার। ঠিক আছে, PV/7 = RT, তাহলে কোনাকুনি গুণ করো, PV = 7 RT। বলছে গ্যাসের মোল সংখ্যা কত? PV = nRT, তাহলে n হচ্ছে মোল সংখ্যা কত? 7, তাহলে মোল সংখ্যা 7। এবার একটা গ্রাফ আছে, এই গ্রাফগুলো ক্লাসে দেখাইছিলাম, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র যখন পড়াই তখন এই গ্রাফগুলো ক্লাসে দেখাইছিলাম, যে এরকম যদি একটা গ্রাফ দিয়ে দেয়, দুটো টেম্পারেচার T1 এবং T2, দুইটা টেম্পারেচারের জন্য আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, দুটো টেম্পারেচার, তাপমাত্রা দুইটা। এবার আমাদের বলছে কোন টেম্পারেচারটা বেশি, কোন টেম্পারেচারটা কম।
T1 গ্রেটার দেন T2 নাকি T2 গ্রেটার দেন T1 নাকি ইকুয়াল T1 ইকুয়াল টু T2? এটা কিভাবে হিসাব করতে হয় বলো? কি করতে হয়? যে কোনো একটা অক্ষকে ফিক্সড করে ফেলতে হয়, হয় ওয়াই অক্ষ নয়তো এক্স অক্ষ ফিক্সড করে ফেলো। ফিক্সড, আমি রোটাকে দেখো ফিক্সড করে ফেললাম। তাহলে T2 এর জন্য এই যে প্রেশারটা এটা P2, T1 এর জন্য এই যে প্রেশারটা এটা P1, P1 বড় P2 ছোট। আমি দেখতেই পাচ্ছি P1 গ্রেটার দেন P2। এবার চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক কেমন আর কিন্তু হিসাব করা লাগে না, এখান থেকে বলে দেওয়া যায়। পি আর টি পরস্পরের সমানুপাতিক, পি সমানুপাতিক টি। তাহলে P1 গ্রেটার দেন P2 হলে অবশ্যই অতএব T1 গ্রেটার দেন T2 হবে, অর্থাৎ অ্যান্সার হবে এ। বুঝলা? যদি না বুঝো তাহলে দেখো পিভি ইকুয়াল টু এনআরটি, এনআরটি না বুঝলেও সমস্যা নেই। দেখো আমাদের ঘনত্ব লাগবে, ঘনত্ব আছে আয়তনের মধ্যে, রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, তাহলে ভি ইকুয়াল টু এম বাই রো। তাহলে পি এম ডিভাইডেড বাই রো ইকুয়াল টু এন আর টি। যারা যারা কনস্ট্যান্ট তাদেরকে গোল্লা দিয়ে দিই। দেখো এন আর কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, রোটাকে আমি ফিক্সড করে ফেলছি, অর্থাৎ রোটাও কিন্তু কনস্ট্যান্ট। তাহলে তুমি দেখো পি এই পাশে আর ওই পাশে টি, তাহলে পি এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক। তাহলে P1 গ্রেটার দেন যদি P2 হয় তাহলে অতএব ইয়েস T1 গ্রেটার দেন T2টাই হবে। ওকে, ক্লিয়ার? এবার আসো নেক্সট। গ্যাসের একটি অণুর স্বাধীনতার মাত্রা 6 হলে স্বাধীনতার মাত্রা ডিগ্রি অফ ফ্রিডম এফ হচ্ছে 6। শক্তির সমবিভাজন নীতি অনুসারে প্রতি অণুর গড় গতিশক্তি, প্রতি অণুর গড় গতিশক্তি মানে একটি অণুর গতিশক্তি। তাহলে একটি অণুর গতিশক্তির সূত্র কি? এফ ডিভাইডেড বাই 2 কেটি। এটা একটি অণুর গতিশক্তি বা অণুর গড় গতিশক্তি। যদি আমরা গ্যাসের মোট শক্তির কথা বলি, যে একটা গ্যাসের মোট শক্তি, তাহলে মোট শক্তি ই ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইডেড বাই 2 এন আর টি, এন মোলের মোট শক্তি, আর এটা হচ্ছে একটা অণুর গতিশক্তি। এবার ডিগ্রি অফ ফ্রিডম কত? 6, তাহলে 6 ডিভাইডেড বাই 2 কেটি, তাহলে হবে 3 কেটি। তাহলে অ্যান্সার হচ্ছে 3 কেটি, অপশন এ। ওকে, তারপর চাপ স্থির রেখে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেসার পি কনস্ট্যান্ট। ওকে, পি কনস্ট্যান্ট হলে টি এর সাথে ভি এর সম্পর্ক। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাস কত তাপমাত্রায় তার আয়তন দ্বিগুণ হবে, অর্থাৎ চাপটা স্থির আছে, তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক সমানুপাতিক, ভি সমানুপাতিক টি। কার সূত্র? চার্লসের সূত্র। V1 বাই V2 এটা ইকুয়াল টু হবে T1 ডিভাইডেড বাই T2। V1 এর মান V, V2 এর মান 2V, T1 এর মান 27 ডিগ্রি সেলসিয়াস, 27 প্লাস 273 মানে 300। তাহলে T2 কত বের করতে হবে? মুখে মুখেই করা যায়। আয়তনের সাথে তাপমাত্রা সমানুপাতিক, আয়তন যদি দ্বিগুণ করতে হয় তাপমাত্রাও দ্বিগুণ করতে হবে। তো 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন, 300 কেলভিনের দ্বিগুণ মানে 600, তাহলে অতএব T2 হচ্ছে 600 কেলভিন। তাহলে অ্যান্সার হচ্ছে সি। দেন হাইগ্রোমিটারের তাপমাত্রার পার্থক্য 0 হলে আপেক্ষিক আর্দ্রতা কত হবে? আপেক্ষিক আর্দ্রতা 100% হবে। দুইটা থার্মোমিটার হাইগ্রোমিটার যন্ত্রে, একটা শুষ্ক বাল্ব থার্মোমিটার যেটা শুষ্ক বায়ুর তাপমাত্রা মাপে, আর একটা হচ্ছে সিক্ত বাল্ব থার্মোমিটার যেটা সলতের সাহায্যে থার্মোমিটারের ভালভটাকে ভিজায় রাখা হয়। দুই থার্মোমিটারের তাপমাত্রার ডিফারেন্স যদি বেশি হয় তাহলে আপেক্ষিক আর্দ্রতা কম, বায়ুতে জলীয় বাষ্প কম। আর দুই থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য যদি কমতে থাকে আপেক্ষিক আর্দ্রতা বাড়তে থাকবে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকবে। তাহলে পার্থক্য যত কমতে থাকবে তত আপেক্ষিক আর্দ্রতা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, কমতে কমতে দুই থার্মোমিটারের তাপমাত্রা একই হয়ে গেছে, অর্থাৎ তাপমাত্রার ডিফারেন্স আর নাই, সর্বনিম্ন তাপমাত্রার ডিফারেন্স 0। তাহলে তাপমাত্রা দুই থার্মোমিটারে যদি একই শো করে, তাপমাত্রার ডিফারেন্স যদি 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা হবে সবচেয়ে বেশি 100%। তো বলছে হাইগ্রোমিটারের তাপমাত্রার দুইটা থার্মোমিটার তাপমাত্রা পার্থক্য 0 হলে আপেক্ষিক আর্দ্রতা কত হবে? 100% হবে। পরম আর্দ্রতার একক হচ্ছে একক আয়তনে কি পরিমাণ জলীয় বাষ্প আছে। তাহলে পরম আর্দ্রতার সূত্র ছিল, পরম আর্দ্রতা এটার সূত্র ছিল জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই আয়তন। একক আয়তনে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, তাহলে ভর হচ্ছে কেজি আর আয়তনের একক মিটার কিউব, তাহলে কেজি পার মিটার কিউব। তাহলে অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, দেখো গ্রাম পার মিটার কিউব হবে না, গ্রাম পার মিটার কিউব বা কেজি পার লিটার হবে না, আয়তনের একক এসআই একক মিটার কিউব, ভরের এসআই একক কেজি। তাপমাত্রা অপরিবর্তিত থাকলে 30 মিটার গভীর একটি হ্রদের তলদেশের বুদবুদের আয়তন যদি 3 সেন্টিমিটার হয় তাহলে পানির উপরিপৃষ্ঠে আয়তন কত হবে? এটার অ্যান্সার হচ্ছে 12 সেন্টিমিটার হবে। একটা কথা বলছে বায়ুমণ্ডলের চাপ 10 মিটার পানির চাপের সমান। বলো এই টাইপের ম্যাথ আমরা করছি না, হ্রদের গভীরতা নির্ণয়ের ম্যাথ।
হ্রদের গভীরতা এইচ, এই মানটা এবার আমাদের বলে দিছে 30 মিটার। দেখো হ্রদের গভীরতা 30 মিটার বলে দিছে। তাহলে একটা বায়ু বুদবুদ এখান থেকে পৃষ্ঠে আসবে, এখানে যখন আসে তখন আয়তন V1 3 সেন্টিমিটার কিউব, যখন পৃষ্ঠে আসবে তখন আয়তন V2 কত হবে? পৃষ্ঠে যখন আসবে তখন প্রেশার P2 হচ্ছে অনলি বায়ুমণ্ডলের চাপ, অর্থাৎ P অ্যাটমসফিয়ারিক প্রেশার। আর যখন এখানে থাকবে তখন প্রেশারটা উপরে বায়ুমণ্ডলের একটা চাপ, আবার এই যে তরলের একটা চাপ, আবার তরলের একটা চাপ। তাহলে বায়ুমণ্ডলের চাপ P অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস তরলের চাপ এইচ রো জি। এই রো কার রো? পানির রো, পানির চাপ এইচ রো জি। এইচ এর মান 30, রো পানির ঘনত্ব, জি তো অভিকর্ষ স্তরণ। এবার আসো আমরা সূত্র খাটাই। তাপমাত্রা স্থির, দেখো তাপমাত্রার কোনো পরিবর্তন নেই, বসে তাপমাত্রা অপরিবর্তিত থাকলে তাহলে P1 V1 P2 V2 P2 V2 P1 V1 P1 হচ্ছে P অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস এইচ রো জি, এইচ হচ্ছে 30 রো জি। V1 হচ্ছে 3 সেন্টিমিটার কিউব, 3 একক কনভার্টের দরকার নেই কারণ এখানেও সেন্টিমিটার কিউবে আছে, তাহলে V1 এর মানটা 3 সেন্টিমিটার কিউব, ওটাই রাখলাম। P2 হচ্ছে P অ্যাটমসফিয়ারিক প্রেশার ইন্টু V2টা বের করতে যাই। এবার আসো P অ্যাটমসফিয়ারিক প্রেশার, এইটা হচ্ছে বলে দিছে 10 মিটার পানির চাপ। 30 মিটার পানির চাপ যদি এইচ রো জি অর্থাৎ 30 রো জি হয়, রো কার ঘনত্ব? পানির ঘনত্ব। তাহলে P অ্যাটমসফিয়ারিক প্রেশার হচ্ছে, বায়ুমণ্ডলের প্রেশারটা হচ্ছে 10 মিটার পানির চাপের সমান। তাহলে 10 মিটার পানির চাপ কত? 10 রো জি। তাহলে এখানে 10 রো জি, আবার 30 রো জি, তাহলে 10 যোগ 30 40 রো জি গুণ 3। P অ্যাটমসফিয়ারিক প্রেশার 10 রো জি। V2 এর মানটা বের করতে চাই, রো জি কাটাকাটি, তাহলে কত থাকলো? 40, 3 3 4 12, 12 ভাগ 10 মানে 120 ভাগ 10, তাহলে V2 হচ্ছে 12 সেন্টিমিটার কিউব। বুঝতে পারছো? এটা ভার্সিটিতে আসা একটা কোশ্চেন, বিগত বছরগুলোতে দেখো কোশ্চেন ব্যাংকে পাবা, এটা ভার্সিটিতে আসছিল একবার। এবার আসো 10 নম্বর, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি কিলোগ্রাম মোল হিলিয়াম গ্যাসের গতিশক্তি, প্রতি কিলোগ্রাম মোল, কিলো বলছে তার মানে 1000 মোল, অর্থাৎ N 1000 মোল প্রতি কিলোগ্রাম মোল হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত? তাহলে হিলিয়াম গ্যাসের গতিশক্তি F/2 nRT। হিলিয়াম গ্যাস কি গ্যাস? এক পারমাণবিক গ্যাস। তাহলে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে F এর মানটা কত হবে? এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে F এর মানটা 3, তাহলে 3/2। আমরা সবসময় সঠিকটা দিয়ে করব। এমসিকিউতে আসলে আমরা চেষ্টা করব প্রথমে সঠিকটা দিয়ে করার, উত্তর মিলে গেলে তো গেলই, ঠিক আছে, আর না হলে ঢালাওভাবে 3 দিয়ে করব। তো এখানে ঝামেলা নাই, এখানে হিলিয়াম গ্যাসই। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম 3, তাহলে 3/2 N 1000 মোল, আর এর মান 8.316। গ্যাসের গতিশক্তি সবসময় তাপমাত্রার উপর নির্ভর করে, তাহলে 30 প্লাস 273। তাহলে হিসাব করে দেখি কোন মানটা বা কোন মানের কাছাকাছি পাওয়া যায়। 3 গুণ 1000 গুণ 8.316 ইন্টু 30 প্লাস 273, তাকে ভাগ দিব 2 দিয়ে, তাহলে 3.77 ইন্টু 3.779 ইন্টু 10⁶, তাহলে 3.7 ইন্টু 10⁶, অপশন এ, অপশন এ, ঠিক আছে। এবার কি বলছে দেখো, একই তাপমাত্রায় দুটি পাত্রে কিছু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। একই তাপমাত্রা, টেম্পারেচারটা সেম বলছে, একই তাপমাত্রা টি সেম, দুটি পাত্রে কিছু অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। গ্যাস দ্বয়ের অণুসমূহের গড় অভ্যন্তরীণ শক্তি কত? তোমার মনে হইতে পারে ভাই গড় অভ্যন্তরীণ শক্তি যেহেতু একই তাপমাত্রায় আছে, তাহলে গড় অভ্যন্তরীণ শক্তি ভাই সেম হবে, যেহেতু গতিশক্তি টেম্পারেচারের উপর নির্ভর করে, তো টেম্পারেচার যেহেতু সেম, তাহলে দুটোরই গড় অভ্যন্তরীণ শক্তি সেম হবে। উত্তর হচ্ছে না। একটা অক্সিজেন গ্যাস আর একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস। অক্সিজেন গ্যাস হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে বহুপারমাণবিক গ্যাস। আমরা হিসাব নিকাশ করার জন্য অক্সিজেন গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 5, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম বহুপারমাণবিক গ্যাস হিসাবে 6 ধরেই কিন্তু হিসাব নিকাশ করব। তাহলে দুটার গড় অভ্যন্তরীণ শক্তি কি সেম হবে? উত্তর হচ্ছে না, সেম হবে না। দেখো সেম হবে না, তাহলে গ্যাস দ্বয়ের অণুসমূহের গড় অভ্যন্তরীণ শক্তি, তাহলে অক্সিজেনেরটা প্রথমটা ইয়ন, যেহেতু প্রথমটা আছে এটা ইয়ন, আর এটা হচ্ছে E2, তাহলে ইয়ন হবে অক্সিজেন গ্যাস 5/2 kT, ঠিক আছে। দেখো কি বলছে, অণুসমূহের গড় অভ্যন্তরীণ শক্তি, অণুর গড় শক্তি, অণুসমূহের মানে একটা অণুর গড় শক্তি F/2 kT। তারপরে E2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জন্য 6/2 kT। তাহলে কোনটা বড়? E2টা বড়, তাহলে E2 ইজ গ্রেটার দেন E1, তাহলে E2 ইজ গ্রেটার দেন E1 কোথায়? এই যে অপশন সি,
E2 ইজ গ্রেটার দেন E1। ওকে, কোনো পাত্রে 3 মোল অক্সিজেন 5 মোল আর্গন গ্যাস, একটা দ্বিপারমাণবিক গ্যাস, একটা একপারমাণবিক গ্যাস। অক্সিজেন ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5, আর্গন গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। টি তাপমাত্রায় রাখা আছে। স্বাধীনতার মাত্রা বিবেচনায় মোট অভ্যন্তরীণ শক্তি কত? মোট শক্তি চাইছে কয় মোল? 3 মোল, আর এর কয় মোল? 5 মোল। তাহলে মোট শক্তি E1 প্লাস E2 ইকুয়াল টু F/2 nRT। বোর্ডে তাকাও, F5 ডিভাইডেড বাই 2, n হচ্ছে 3, আর তাপমাত্রা তো T। E2 হচ্ছে আর্গন গ্যাসের জন্য, আর্গন গ্যাসের মোল সংখ্যা 5 আর ডিগ্রি অফ ফ্রিডম 3, তাহলে 3/2, এটা হবে 3/2। কয় মোল? 5 মোল, তাহলে 5 RT। তাহলে দেখো 3 × 5 = 15/2 RT, 3 × 5 = 15/2 RT, তাহলে 15/2 RT, 15/2 RT, তাহলে 2 গুণ 15/2 RT, তাহলে 2 আর 2 কাটাকাটি করো, তাহলে 15 RT। এবার দেখো অপশনে আছে কিনা, অপশন সি 15 RT। কোন গ্যাসের তাপমাত্রা দ্বিগুণ করলে কোন রাশিটি দ্বিগুণ হবে? কোন রাশিটি দ্বিগুণ হবে? এটার আসলে অ্যান্সার ছিল দুটো, ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার ছিল দুটো। সিআরএমএস মূল গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ, অথবা বর্গমূল গড় বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগ। মূল গড় বর্গবেগ আর বর্গমূল গড় বর্গবেগ একই কথা। সিআরএমএস এটা হচ্ছে √3RT ডিভাইডেড বাই m, এটা হচ্ছে সূত্র। সিআরএমএস ইকুয়াল টু √3RT/m। তাপমাত্রা যদি দ্বিগুণ করা হয় সিআরএমএস √2 গুণ হবে, মূল গড় বর্গবেগ √2 গুণ হবে। তাহলে মূল গড় বর্গবেগের বর্গ, এটা গড় বর্গবেগ, আর এটা হচ্ছে গড় বেগের বর্গ, আবার এটা গড় বেগ। তাহলে দেখো বর্গমূল গড় বর্গবেগ এটা অপশনে নাই। টি এর মান দ্বিগুণ হলে সিআরএমএস √2 গুণ হবে, কিন্তু আমাদের বলছে কোনো গ্যাসের তাপমাত্রা দ্বিগুণ করলে কোন রাশিটি দ্বিগুণ হবে। আচ্ছা, আমরা যদি এর বর্গ করি, সিআরএমএস এর যদি বর্গ করি, তাহলে সিআরএমএস এর বর্গ করলে 3RT ডিভাইডেড বাই m। তাহলে সিআরএমএস এর বর্গ যদি করা হয় তাহলে কি হচ্ছে? বর্গ করা হইলে এই বর্গমূল কথাটা থাকবে না, তাহলে তখন সেটা কি হবে? এই যে আমরা আসলে সিআরএমএস কে কেমনে লিখি? সি স্কোয়ার, তারপরে গড় মানে রুট মিন স্কোয়ার, লাস্টের দিক থেকে স্কোয়ার করতে হবে, দেন মিন গড় করতে হবে, স্কোয়ার দেন গড় দেন তার রুট, এটা সমানই তো এটা। তাহলে আমি যদি দুই পাশে বর্গ করি, এটাকে যদি বর্গ করি তাহলে রুট থাকলো না, এটাকে যদি বর্গ করি তাহলে রুট থাকলো না, তাহলে c²/, তাহলে এটা কি দাঁড়াইলো? এটা কি হইল? এটা বর্গমূল আর হইল না, তাহলে এটা কি হইল? এটা হইল গড় বর্গবেগ, গড় বর্গবেগ। দেখো বেগের বর্গের দেন গড়, বেগের বর্গের দেন গড়, তাহলে তাপমাত্রা দ্বিগুণ হলে বেগের বর্গের গড় এটা দ্বিগুণ হবে, তাহলে তাপমাত্রা দ্বিগুণ হলে বেগের বর্গের গড় অর্থাৎ গড় বর্গবেগ এটা দ্বিগুণ হবে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। এবার দেখো অ্যান্সার কিন্তু এটাও হয়, সিও হয়, মূল গড় বর্গ বেগের বর্গ, তাই তো? এটা তো এই যে গড় বর্গ বেগ, এটা তো মূল গড় বর্গ বেগেরই কি বর্গ, কথা বুঝছো? এইটা আর এইটা মূল গড় বর্গ বেগের বর্গ একই কথা না? দেখো বর্গমূল গড় বর্গবেগ, এরে যদি আমি বর্গ করি তাহলে কি দাঁড়াইলো? মূল গড় বর্গ বেগের বর্গ, তাহলে এটাও হয় এটাও হয়, এই দুইটার যে কোনো একটাই হয়, ঠিক আছে? তো আমরা জানি না কোনটা অ্যান্সার দিছি, বাট দুইটাই হবে, ঠিক আছে? এইবার আসো, স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের চাপ ও ঘনত্বের গ্রাফ নিচের কোনটি? কি? স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের চাপ আর ঘনত্ব, প্রেসার আর ঘনত্বের গ্রাফ তো ওই যে প্রথমেই তো দেখানো হয়েছে, প্রথমে একটা কোশ্চেনে চাপ আর ঘনত্বই তো দেওয়া ছিল, দেখো তো এই যে চাপ আর ঘনত্ব মূলবিন্দুগামী সরল রেখা হবে, তাহলে চাপ আর ঘনত্ব হবে মূলবিন্দুগামী সরল রেখা। দেখি কোথায় আছে, কোথায় আছে মূলবিন্দুগামী সরল রেখা, কোথায়? এইটা, চাপ এবং ঘনত্ব, তাহলে অ্যান্সার হবে ডি, অ্যান্সার হবে ডি। ভাই এটা তো মুখস্থ হয়ে গেল, কোশ্চেন দেখে অ্যান্সার করে ফেললাম। হ্যাঁ, চালাকি বুদ্ধি রাখতে হবে তো, তোমার কোশ্চেনে আগে ওটাও ছিল আর এখানে এটা আছে, তাহলে ওখান থেকে অ্যান্সার তো বলে দেওয়া যায়, কথা বুঝছো? এবার কথা হচ্ছে ভাই কিভাবে বললেন, আসেন অলরেডি দেখাই ফেলছি এটা। পিবি ইকুয়াল টু যে কোনো গ্রাফ কেমন হবে সমীকরণ আমাকে বলবে, তাহলে পি ভিকে ভাঙবো এম ডিভাইডেড বাই রো এন আর টি, ওকে? তাহলে দেখো পি পি ইকুয়াল টু এন আর টি ডিভাইডেড বাই এম ইন্টু রো। দেখো এই যে এন কনস্ট্যান্ট, মোল সংখ্যা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, টি স্থির তাপমাত্রায়
সুতরাং টিটাও কনস্ট্যান্ট, নির্দিষ্ট পরিমাণ ভরের গ্যাস, এমটাও কনস্ট্যান্ট। তাহলে পি ইকুয়াল টু ধ্রুবক ইন্টু রো। তো ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা, ওয়াই ইকুয়াল টু এম এক্স মূলবিন্দুগামী সরল রেখা। তো সেটাই হয়েছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স মূলবিন্দুগামী সরল রেখা হয়েছে। বুঝতে পারছো? সহজ। পিভি রাশিটি গ্যাসের ক্ষেত্রে কি নির্দেশ করে? শক্তি বা কাজ নির্দেশ করে। কি নির্দেশ করে? শক্তি বা কাজ। কৃত কাজ বা শক্তি সেটা হচ্ছে পি ডেল ভি বা পিভি। অথবা দেখো শক্তির কথা যদি বলি, ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই 2 এনআরটি না? তো এনআরটি মানে কি? পিভি। তাহলে এফ ডিভাইডেড বাই 2 পিভি। তাহলে চাপ আর আয়তনের গুণফলটা কি নির্দেশ করে? শক্তি নির্দেশ করে। ওকে, এবার একই আয়তনের দুটি পাত্রে, এই কথাটা হবে না, একই আয়তনের দুটি পাত্রে একই তাপমাত্রায় রাখা অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা সমান, তাহলে তাদের চাপের অনুপাত কত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দুটো পাত্রে অণুর সংখ্যা সেম, চাপের অনুপাতটা আমাদের চাইছে। দুইটা পাত্রে কি আছে? দুইটা পাত্রে একই তাপমাত্রায় রাখা এবং একই আয়তনে, তাহলে ভি সেম। একটু একটু করে লাইন পড়বা, পয়েন্টগুলো লিখবা। ভি সেম, একই তাপমাত্রা, তাহলে টি সেম, টিটা কনস্ট্যান্ট। অণুর সংখ্যা সমান, তাহলে চাপের রেশিওটা কত? চাপের অনুপাত কত হবে? সবই যেহেতু সেম, তাহলে অক্সিজেন আর হাইড্রোজেন দুইটা আলাদা গ্যাস, অণুর সংখ্যাও যদি সেম হয়, চাপের অনুপাত কত হবে? জানি না কত হবে, গেস করতেছি 1:1 হবে। সবই যেহেতু সেম 1:1 হইতে পারে, তাও আমি আন্দাজে লিখবো না। দেখো পিভি ইকুয়াল টু কি? এনআরটি। তাহলে এটা কার জন্য? এটা হচ্ছে অক্সিজেনের জন্য, ধরো অক্সিজেনের জন্য। আর হাইড্রোজেনের জন্য আবারও পিভি ইকুয়াল টু এনআরটি। এবার আসো, টিটা সেম, ভিটা সেম, তারপরে আর তো কনস্ট্যান্ট, আর তো সেম। এবার এন হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা হয়তো আলাদা হইতে পারে। আচ্ছা দেখি, তাহলে মোল সংখ্যা N1 N2। প্রেসারের অনুপাত চাইছে, এটা P1 P2। তাহলে ভাগ দিলে P1 বাই P2 হবে N1 বাই N2, অর্থাৎ মোল সংখ্যা N1 ডিভাইডেড বাই L2। দেখো মোল সংখ্যাও সেম। কেমনে? P1 বাই P2 মোল সংখ্যা হচ্ছে, যেহেতু অণুর সংখ্যা দেওয়া আছে, তাহলে মোল সংখ্যা হচ্ছে অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা। মোল সংখ্যা অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, বুঝছো? তো অণুর সংখ্যা দুইটারই সেম, তাহলে এরও যদি অণুর সংখ্যা n হয়, এরও অণুর সংখ্যা n, তো দেখো তো কাটাকাটি করে কি দাঁড়াইলো? 1:1। তাহলে অ্যান্সার হচ্ছে 1:1। ওকে, অপশন সি। অণুর সংখ্যা সেম মানে মোল সংখ্যা সেম, তারপরে তাপমাত্রা সেম, আয়তন সেম, তাহলে সবই সেম। তাহলে ভি সেম, আর সেম, টি সেম, মোল সংখ্যাও সেম, তো চাপের রেশিও হবে 1:1, তাহলে চাপও একই থাকবে। এবার বলছে নির্দিষ্ট কোন গ্রাফটি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যকে ধারণ করে, মানে আদর্শ গ্যাসের সঠিক গ্রাফ কোনটা? দেখো এটা পিভি, দেখা যাচ্ছে না হয়তো, পিভি বনাম পি এর গ্রাফ, পিভি বনাম পি এর গ্রাফ, পিভি বনাম পি এর গ্রাফ, পিভি বনাম পি এর গ্রাফ। বলো পিভি বনাম পি এর গ্রাফটা কেমন হবে? পিভি বনাম পি, তাহলে পিভি বনাম পি, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট না? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, পিভি ইকুয়াল টু কে কনস্ট্যান্ট। তাহলে চাপের পরিবর্তন করব, কিন্তু পিআরভি এর গুণফল থাকবে ধ্রুবক, গুণফল থাকবে ধ্রুবক। এই চাপ আমি বাড়াবো, চাপ আমি বাড়াচ্ছি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে বাড়াচ্ছি, কিন্তু পিআরভি এর গুণফল সবসময় কি থাকবে? একই থাকবে, একই থাকবে, একই থাকবে, একই থাকবে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা, তাহলে কোনটা? অপশন এ। 19 নম্বর বলা হচ্ছে টি তাপমাত্রায় ও পি চাপে কোনো ভেসেলের মধ্যে 1 মোল অক্সিজেন গ্যাস আছে, একই রকম আরেকটি ভেসেলে, মানে ভেসেল মানে ধরো পাত্র আর কি, 2টি তাপমাত্রায় 1 মোল হিলিয়াম গ্যাস আছে। উক্ত ভেসেলে হিলিয়াম গ্যাসের চাপ কত? চাপের মানটা চাইছে, যে চাপটা কত হবে। তাহলে টি তাপমাত্রায় পি চাপে কোনো ভেসেল মানে পাত্রের মধ্যে আর কি 1 মোল গ্যাস আছে, একই রকম আরেকটি ভেসেল, এই কথাটার একটা মিনিং আছে। একই রকম আরেকটি ভেসেল মানে কি? একই রকম আরেকটি ভেসেল মানে ভিটা সেম, বুঝছো? ভিটা একই। 2টি তাপমাত্রায় 1 মোল হিলিয়াম গ্যাস আছে, তাহলে উক্ত ভেসেলে হিলিয়াম গ্যাসের চাপ কত? তাহলে অক্সিজেন গ্যাসের জন্য, অক্সিজেনের জন্য পিভি ইকুয়াল টু এনআরটি, এনআরটি। আর হিলিয়াম গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে হিলিয়াম গ্যাসের জন্য পিটা চাইছে, হিলিয়াম গ্যাসের জন্য পিটা চাইছে। আচ্ছা ওইটা ছিল পি চাপে, এটা P2, P1, এটা P1 তো পি দেওয়াই আছে। তারপরে টেম্পারেচার কত ছিল? টেম্পারেচার টি ছিল। আয়তন ভি সেম, এই যে ভি দুইটাতে সেম, ওটা টেম্পারেচার টি, এটা টেম্পারেচার হচ্ছে 2T। মোল সংখ্যা এটারও N1, মোল সংখ্যা N1, এটারও মোল সংখ্যা N1। দাও এবার ভাগ দাও, তাহলে P বাই P2, ভি ভি কাটাকাটি, N আর
কাটাকাটি, তাহলে টি টি কাটাকাটি 1/2, তাহলে অর্থাৎ P2 বের করতে হবে। P2 হচ্ছে 2P, প্রেশার 2P, তাহলে অপশন সি। বুঝছো? পাওয়া যাবে। এবার সংরক্ষণশীল বল হলো, এই কথাটা আসলে মিস্টেক, এটুকু হবে না। এবার কি বলছে শোনো, দুটি সিলিন্ডারে যথাক্রমে অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস আছে। হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যার থেকে দ্বিগুণ। উভয় গ্যাসই 400 কেলভিন তাপমাত্রায় রাখা আছে। গ্যাস দ্বয়ের মোট গতিশক্তির অনুপাত কত? ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বলতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বলতে হবে। উভয় গ্যাসই 400 কেলভিন তাপমাত্রায় আছে। তোমার মনে হতে পারে ভাই উভয় গ্যাস 400 কেলভিন তাপমাত্রা আছে, তাপমাত্রা সেম, তাহলে তাপমাত্রা সেম থাকলে গ্যাসের গতিশক্তি সেম হবে। কিন্তু দেখো মোট গতিশক্তি চাইছে, একটা অণুর গতিশক্তি চাই নাই, মোট গতিশক্তি চাইছে। তাহলে মোট গতিশক্তি মোল সংখ্যার উপরে ডিপেন্ড করে, তাই না? মোল সংখ্যার উপরে গতিশক্তির অনুপাত। তাহলে প্রথমে অক্সিজেন ছিল, প্রথমে অক্সিজেন এবং পরে হাইড্রোজেন, হাইড্রোজেন এদের মোট শক্তির অনুপাত। তাহলে ই অফ অক্সিজেন, ই অফ হাইড্রোজেন, তাহলে মোট শক্তি F/2, F/2 nRT। দেখো F/2 nRT, সবাই বোর্ডে থাকো, আর কাটা। উভয়ই 400 কেলভিন তাপমাত্রা আছে, টি টি কাটা। উভয়ই অক্সিজেন হাইড্রোজেন, তাহলে F/2 কাটা, কারণ উভয়ের ক্ষেত্রে F সেম। তাহলে কি দাঁড়ালো ভাই? মোল সংখ্যা দাঁড়ালো, এটা N1 আর এটা N2। এবার আসো মোল সংখ্যা। বলছে হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা থেকে দ্বিগুণ, তাহলে অণুর সংখ্যা দিয়ে মোল সংখ্যা বলতে হবে। তাহলে মোল সংখ্যা অণুর সংখ্যা ডিভাইডেড বাই অণুর সংখ্যা কার? অক্সিজেনের। তাহলে অক্সিজেনের অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, হাইড্রোজেনের অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা। আমাদের বলা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা N(H), এটা অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা থেকে দ্বিগুণ। অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা NO থেকে দ্বিগুণ, তাহলে NH হবে 2NO, Na কাটাকাটি, NO ডিভাইডেড বাই NH, তাহলে NO আর NH হবে 2NO, NO কাটাকাটি, তাহলে অ্যান্সার হচ্ছে 1/2। তাহলে অপশন হচ্ছে সি। কি বুঝতে পারছো? দুইটা গ্যাসের গতিশক্তির অনুপাত, ডিগ্রি অফ ফ্রিডম সেম কাটাকাটি, টি সেম কাটাকাটি, আর তো সেম কাটাকাটি। তাহলে কিসের উপর ডিপেন্ড করবে? মোল সংখ্যা রেশিওর উপর, অর্থাৎ N1/N2। এবার মোল সংখ্যাকে আমরা কিভাবে লিখবো? অনেক বলতে ভাই মোল সংখ্যাকে আপনি ভর ভাগ আণবিক ভর কেন লিখলেন না? ভাই আমার আণবিক ভর বা ভর নিয়ে তো এখানে কোনো কথা বলে নাই। আমাদের বলছে দুইটা পাত্রে অণুর সংখ্যা অক্সিজেন গ্যাসের হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা থেকে দ্বিগুণ। তাহলে NH এটা 2NO, অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা থেকে দ্বিগুণ। তাহলে অণুর সংখ্যা বা অ্যাভোগাড্রো সংখ্যা, অণুর সংখ্যা বা অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা দুইটা কাটাকাটি। এবার অণুর সংখ্যা রেশিওটা বসাই দিলে আমরা এখান থেকে শক্তি রেশিওটা পেয়ে গেলাম। কথা কি বোঝা গেছে? ডান। নিচের কোন গ্রাফটি সঠিক নয়? আচ্ছা, তার মানে সঠিক নয় মানে এই যে সঠিক নয়, মিথ্যা নয়, সত্য নয়, এগুলাতে খুব ঝামেলা। সঠিক নয় মানে কি? সঠিক নয় মানে ভুল, সহজ হিসাব। তাহলে কোনটা ভুল এটা আমাদের খুঁজে বের করতে হবে। সঠিক নয় মানে ভুল, তাহলে কোনটা ভুল এটা খুঁজে বের করতে হবে। কি কি? ডি মানে ঘনত্ব আর টেম্পারেচার, ডি টেম্পারেচার, ডি প্রেশার। আচ্ছা ডি প্রেশার, আচ্ছা তাহলে টেম্পারেচারটা আগে দেখি, যে টেম্পারেচারের সাথে ঘনত্বের সম্পর্কটা কেমন হওয়া উচিত সেটা আগে দেখি। পিভি ইকুয়াল টু এনআরটি, আমাদের লাগবে ঘনত্ব, ঘনত্ব আয়তনের মধ্যে আছে এম ডিভাইডেড বাই রো, এনআরটি। ঠিক আছে, তাহলে দেখো পি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, এন আর কনস্ট্যান্ট, টি এর সাথে রো এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, টি এর সাথে রো এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ রো আর টি, রো এবং টি গুণফল ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে আয়তাকার, এই যে ডি আর টি এর গ্রাফ হবে এইটা, এটা তাহলে সঠিক, এটা সঠিক গ্রাফ, এটা সঠিক, যে এটা সঠিক আয়তাকার অধিবৃত্ত হবে, এই যে আয়তাকার অধিবৃত্ত, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এটা সঠিক আছে। ওকে, ভালো কথা। এবার ডি ডিভাইডেড বাই 1/t, ডি ডিভাইডেড বাই 1/t এটা ঠিক আছে, এই যে এটা ঠিক আছে। কিভাবে? ডি ডিভাইডেড বাই, দেখো ডি মানে রো আর কি, ডি মানে রো, তাহলে রো ইকুয়াল টু পি এম ডিভাইডেড বাই এন আর, রো ইকুয়াল টু পি এম ডিভাইডেড বাই এন আর 1/t। দেখো কোনাকুনি গুণ করো, তাহলে রো এনআরটি, এই যে রো এনআরটি ইকুয়াল টু পি এম। তো এই যে লিখলাম, এটা ধ্রুবক, আর এখানে দেখো 1/t আছে, টি না কিন্তু, এটা 1/t,
1/t x অক্ষে, এটা y অক্ষে, y ইকুয়াল টু mx। বোঝা গেছে? 1/tটাই আমার x অক্ষে, 1/tটাই আমার x অক্ষে, রোটা y অক্ষে, তাহলে y ইকুয়াল টু mx, মূলবিন্দুকে আমি সরল রেখা। তাহলে এটাও কিন্তু ঠিক আছে, এটাও সঠিক গ্রাফ। এখন এই দুইটা তো সঠিক। এইবার দেখো d 1/t এর গ্রাফ যদি এটা হয় আর d/t এর গ্রাফ যদি এটা হয়, তাহলে d/t এর গ্রাফ তো যদি এটা হয়, এটা যদি সঠিক হয়, তাহলে অবশ্যই এটা ভুল, অবশ্যই এটা ভুল। তাহলে এটা হচ্ছে ভুল, তাহলে অ্যান্সার হচ্ছে এটা, এটা ভুল, এই গ্রাফটা হচ্ছে ভুল আছে। বুঝছো ভাই? এটা চেক করবেন না? না, এটা চেক করার দরকার নেই, এটা আগেও 2বার চেক করছি। চাপ এবং ঘনত্ব পরস্পরের সমানুপাতিক, চাপ ঘনত্ব পরস্পরের সমানুপাতিক, আগেও 2বার এটা ছিল, তো এটা কি আর দেখার দরকার আছে? তাহলে এটাও সঠিক, তাহলে ভুল কোনটা খুঁজে বের করে ফেলছি। ওকে, এবার আসো, গ্যাসের অণুগুলোর মধ্যে একক সময় সংঘটিত ধাক্কার সংখ্যা গ্যাসের ঘনত্বের সাথে কি ধরনের সম্পর্ক হবে? এই চিন্তা করো তো, গ্যাসের অণুগুলা একটার সাথে আরেকটা অণু ধাক্কা লাগাবে, একক সময়ে 1 সেকেন্ডে ধাক্কার সংখ্যা, এটা গ্যাসের ঘনত্বের সাথে সমানুপাতিক। গ্যাস যত বেশি ঘন হবে, ধরো তুমি একটা রুমে আসো, সেই রুমে 10 জন মানুষ আছে, 10 জন মানুষের চোখ বেঁধে দেওয়া, বলা হয়েছে ছুটে বেড়াইতে রুমের মধ্যে। তাহলে ছুটে বেড়াইতে থাকলে একজন আরেকজনের সাথে ধাক্কা খাবে, কয়জন মানুষ? 10 জন মানুষ। এবার ওই রুমের মধ্যে 50 জন মানুষ, তাহলে বলো তো, তুমি বলো, ধাক্কাটা, একক সময় ধাক্কার সংখ্যাটা আগে বেশি ছিল না এখন বেশি হবে? অবশ্যই রুমে 10 জনের পরিবর্তে যদি 50 জন থাকে, তাহলে ধাক্কাটা বেশি হবে, একজনের সাথে আরেকজনের ধাক্কাটা বেশি লাগবে, তাই না? ঘন ঘন হয়ে গেছে, তাহলে ধাক্কাটা বেশি লাগবে। তাহলে যত ঘনত্ব বাড়ানো হবে, একক সময় ধাক্কার সংখ্যা তত বেশি হবে। তাহলে সেটাই বলছে, একক সময়ে সংগঠিত ধাক্কার সাথে গ্যাসের ঘনত্বের সম্পর্ক কি রকম হবে? গ্যাসের ঘনত্বের সম্পর্কটা হবে, গ্যাসের ঘনত্বের সম্পর্কটা হবে সমানুপাতিক। গ্যাসের ঘনত্ব যত বাড়বে, তত একক সময়ে ধাক্কার সংখ্যাটাও বাড়বে। আর যদি হিসাব নিকাশ করে বলতে চাও, একক সময় সংগঠিত ধাক্কার সংখ্যা, ঠিক আছে, এই ধাক্কার সংখ্যাটা হচ্ছে CRMS ডিভাইডেড বাই ল্যামডা, CRMS ডিভাইডেড বাই ল্যামডা। আর এই ল্যামডা ইকুয়াল টু অনেকগুলো সূত্র আছে, তো আমরা ম্যাক্সওয়েলেরটা নিয়ে হিসাব নিকাশ করি, এটাই বেশ পারফেক্ট সূত্র, n পাই সিগমা স্কোয়ার। দেখো, ঘনত্ব যদি বাড়ে, n কিন্তু মোল না, এই n কিন্তু একক আয়তনে অণুর সংখ্যা, পার ইউনিট ভলিউমে অণুর সংখ্যা কয়টা সেটা হচ্ছে n। তাহলে যদি ঘনত্ব বাড়লে অর্থাৎ রো বাড়লে n বাড়বে, ও nটা বাড়বে। হ্যাঁ, স্বাভাবিক, ঘনত্ব যদি বেড়ে যায়, একক আয়তনে অণুর সংখ্যা এটা বাড়বে, আর এটা যদি বাড়ে তাহলে ল্যামডা কমবে। এবার ল্যামডার সাথে n এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে ল্যামডা যদি কমে তাহলে এটা বাড়বে। এখন আমাদের সম্পর্ক কার সাথে? আমাদের সম্পর্ক এর সাথে ঘনত্বের, এই যে, তাহলে ঘনত্ব বাড়লে এটাও বাড়বে, তাহলে সমানুপাতিক সম্পর্ক হয়েছে। বুঝা গেছে? একটি আদর্শ গ্যাস সমষ্ণ প্রক্রিয়ায় দ্বিগুণ প্রসারিত করা হলে গ্যাসের শক্তি কত গুণ হবে? এগুলা করানো সব, বলো কি প্রক্রিয়ায়, নাম কি? সমষ্ণ প্রক্রিয়ায়। তো সমষ্ণ প্রক্রিয়ায় যাই করো, সমস্যা আছে? সমষ্ণ প্রক্রিয়ায় দ্বিগুণ প্রসারিত করা হলে গ্যাসের শক্তি কত গুণ হবে? গ্যাসের শক্তি অপরিবর্তনীয় থাকবে, মনে টনে পড়ে নাকি বলতে হবে? E ইকুয়াল টু 3/2 nRT, এটা একটা সূত্র। আবার এই যে 3/2 nRT বা F/2 যাই বলো না কেন, nRT এর জায়গায় PV। তাহলে আমাদের বলছে সমষ্ণ প্রক্রিয়ায় দ্বিগুণ প্রসারিত করলে, দ্বিগুণ প্রসারিত মানে অনেকে এভাবে চিন্তা করে বলে যে ভাই V দেখেন দ্বিগুণ, তাহলে V যদি দ্বিগুণ হয় তাহলে ইও হবে দ্বিগুণ। কথা হচ্ছে না, এটা ভুল। এটা কি? এটা এই ব্যাখ্যাটা ভুল, মনে পড়ে? V যদি দ্বিগুণ হয় তাহলে চাপ অর্ধেক হবে, তাপমাত্রা কনস্ট্যান্ট, সমষ্ণ প্রক্রিয়া T যদি কনস্ট্যান্ট থাকে, T কনস্ট্যান্ট থাকলে PRV এর গুণফলটা কনস্ট্যান্ট না? PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে PRV এর গুণফল কনস্ট্যান্ট, দ্যাট মিনস V ডাবল হলে P হাফ হবে। তাহলে এটা ডাবল, এটা হাফ, তাহলে আলটিমেটলি 2 আর 2 কাটাকাটি, কিছুই হবে না। কথা বুঝছো? তাহলে আমরা কোন সূত্র দেখে বলবো? আমরা সূত্র দেখে বলবো এটা, যে গ্যাসের শক্তি E ইকুয়াল টু F/2 বা 3/2 nRT। ভাই, গ্যাসের শক্তি ডিপেন্ড করে কার উপর? F/2 nR কনস্ট্যান্ট, তাহলে E ডিপেন্ড করে টেম্পারেচারের উপর, একমাত্র টেম্পারেচারে পরিবর্তন করলে চেঞ্জ হবে। তাহলে আমাদের যেহেতু বলেই দিছে সমষ্ণ প্রক্রিয়া, আর কোথাও তাকানোরই দরকার নেই। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের গতিশক্তি বা মূল গড় বর্গবেগ চেঞ্জ হবে না।
ঠিক আছে। এবার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন হবে। বায়ুতে যদি আপেক্ষিক আর্দ্রতা কম হয় তাহলে হাইগ্রোমিটারের যে দুইটা থার্মোমিটার আছে তার মধ্যে একটা শুষ্ক আর একটা সিক্ত, সিক্ত থার্মোমিটারের ভাল্বটা সলতে দিয়ে ভেজানো থাকে, তাই তো? তো এটা এই কারণে নাম হচ্ছে সিক্ত। এবার ওই ভেজা কাপড় থেকে পানির বাষ্পায়ন হয়, বাষ্পায়ন হয়ে মানে পানি শুষে কোথায় যায়? বাতাসে যায়। তো বলছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে, আপেক্ষিক আর্দ্রতা কম হওয়া মানে বাতাসে জলীয় বাষ্প কম, বাতাসে জলীয় বাষ্প কম। তো বাতাসে জলীয় বাষ্প কম হলে বাতাস শুষ্ক বাতাস, তাহলে শুষ্ক বাতাস হলে ভেজা কাপড় থেকে পানি বাষ্পায়িত করে টেনে নিবে দ্রুত, তাহলে পানির বাষ্পায়ন হবে দ্রুত। যখন বায়ুতে জলীয় বাষ্প কম থাকে, ধরো শীতকালে শুষ্ক বাতাস, তখন কাপড় নেড়ে দিলে তাড়াতাড়ি শুকায় যায় না, তাহলে ভেজা কাপড় থেকে পানি শুষে নেয়, পানির বাষ্পায়ন হয়। এটা কি হয়? দ্রুত না ধীরে? দ্রুত। কিন্তু বর্ষাকালে এটা হয় না। বর্ষাকালে কি হয়? বর্ষাকালে বায়ু থাকে আর্দ্র, বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে। এবার বর্ষাকালে তুমি কাপড় নেড়ে দিছো, কাপড় শুকাইতে হবে, কাপড় থেকে জলীয় বাষ্প টেনে শুষে নেবে কে? পানি বাষ্পায়িত কোথায় যাবে? বাতাসে যাবে। বাতাস তো আর্দ্র বাতাস, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি, তাহলে বাতাস জলীয় বাষ্পের কণা টেনে নিবে, তো সেটা কিন্তু বর্ষাকালে কম হবে। আর শুষ্ক থাকলে অর্থাৎ শীতকালে বেশি দ্রুত হবে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন হবে দ্রুত গতিতে। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন ও হাইড্রোজেনের মূল গড় বর্গবেগের অনুপাত কত? প্রথমে কি? অক্সিজেন। ওকে, তাহলে মূল গড় বর্গবেগের অনুপাত, দ্যাট মিনস CRMS, তাহলে C1/C2। প্রথমে অক্সিজেন √3RT ডিভাইডেড বাই M, √3RT ডিভাইডেড বাই M। তাহলে দেখো T সেম, স্বাভাবিক তাপমাত্রা T সেম, তাহলে এটা হচ্ছে অক্সিজেনের আর এই যে M এটা হচ্ছে হাইড্রোজেনের। তাহলে √ সব কিছু কাটাকাটি, MH2 আর MO2। হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে কত? বলো, হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত? আর নিচে অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর 2, অক্সিজেন গ্যাসের কত? 32, তাহলে 2 32, 1/16, তাহলে 1/4। বুঝতে পারছো? ঠিক আছে, 1/4, তাহলে অ্যান্সার হচ্ছে A, অপশন A। বলো বুঝতে পারছো কিনা? অপশন A, হ্যাঁ। এবার আসো তারপর একটা কি বলছে, 5টি অণুর বেগ V2V 3V 4V 5V, অণুগুলোর গড় বর্গ বেগের বর্গমূল, মানে মূল গড় বর্গবেগ, দ্যাট মিনস CRMS। অণুগুলোর বেগের বর্গের গড় মানের বর্গমূল, মূল গড় বর্গবেগ। তাহলে আসো প্রথমে বর্গ করব। V², 2V² মানে 4V², 9V², 16V², 25V² বর্গ করছি। এবার কয়টা? 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ দিলাম, দেন এবার বর্গমূল। তাহলে দেখি কত আসে উপরে, 25 16 9 4 1, 25 + 16 + 9 + 4 + 1, তাহলে উপরে হচ্ছে 55, নিচে 5, 11V² তার রুট, তাহলে √11V, অ্যান্সার হচ্ছে C। কত সহজ ম্যাথ। PV/KT কি নির্দেশ করে? এটা মনে হয় সঠিক অ্যান্সার ছিল না, ঠিক আছে, এটা মনে হয় সঠিক অ্যান্সার ছিল না। এটা হচ্ছে PV/KT কি নির্দেশ করবে? অ্যান্সার হবে অণুর সংখ্যা নির্দেশ করে, ঠিক আছে, অণুর সংখ্যা নির্দেশ করে। তো আমরা মনে হয় মোল সংখ্যাটাকেই অ্যান্সারটা দিছিলাম আর কি, মানে এই কটার মধ্যে আর কি অ্যান্সার দিবা, মোল সংখ্যাটা অ্যান্সার দেওয়া, মানে ওটাই ধরে নিছিলাম আমরা আর কি। অণুর সংখ্যা নির্দেশ করে। আচ্ছা কেমনে? PV/KT নট RT। যদি বলতো PV/RT কি নির্দেশ করে, দেখো PV = nRT, তাহলে অতএব PV/RT নির্দেশ করে n, মানে মোল সংখ্যা। কিন্তু PV/KT এটা কি নির্দেশ করে? এটা কি মোল সংখ্যা নির্দেশ করে? না। PV/KT কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, তাহলে PV = দেখো nRT। আমরা কে আনবো, কেটা আনবো, কে কিভাবে আনি? আর কে যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে এটা বোল্টজম্যান কনস্ট্যান্ট কে, তাহলে আর কে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ দিব, তাহলে PV = n হচ্ছে মোল সংখ্যা না, অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা RT। তাহলে PV = অণুর সংখ্যা R ডিভাইডেড বাই NA,
এই যে আর ডিভাইডেড বাই এন এ টি, তাহলে অতএব পিভি ইকুয়াল টু এন আর ডিভাইডেড বাই এন এ দ্যাট ইজ কে বোল্টজম্যান কনস্ট্যান্ট ইন্টু টি, তাহলে অতএব পিভি ডিভাইডেড বাই কে টি এটা ইকুয়াল টু হচ্ছে এন, এন অণুর সংখ্যা, অণুর সংখ্যা নির্দেশ করে। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অণুর সংখ্যা হবে। হ্যাঁ, একটি পাত্রে অক্সিজেন গ্যাস আছে, ভালো কথা। চাপ দ্বিগুণ ও তাপমাত্রা পূর্বের 4 গুণ করা হলে গ্যাসটির ঘনত্ব কত গুণ হবে? ঘনত্ব, ঘনত্ব কার মধ্যে আছে? আয়তনের মধ্যে। তো চলো দেখি, একটি পাত্রে অক্সিজেন গ্যাস আছে, চাপ দ্বিগুণ ও তাপমাত্রা পূর্বের 4 গুণ করা হলে গ্যাসের ঘনত্ব কত গুণ হবে? ধরো পিভি ইকুয়াল টু এন আর টি, তাহলে ঘনত্ব লাগবে। ওকে, তাহলে পি এম ডিভাইডেড বাই রো ইকুয়াল টু এন আর টি, তাহলে অতএব পি এম ইকুয়াল টু এন আর টি ইন্টু রো। তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে, ধরো এটা প্রথম ক্ষেত্রে 1 নম্বর। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি করা হয়েছে শোনো, দ্বিতীয় ক্ষেত্রে চাপ দ্বিগুণ, তাহলে 2p 2pm। এই কে ফোন দেয়? বন্ধু মাস্টার ফোন দিয়েছে। ওকে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে চাপ দ্বিগুণ, তাহলে প্রেসার পি এর জায়গায় 2p, তাপমাত্রা পূর্বের 4 গুণ, আসো তাপমাত্রা এন আর টি পূর্বের 4 গুণ 4t। এবার বলছে তাহলে গ্যাসটার ঘনত্ব কত গুণ হবে, অর্থাৎ রো 2টা বের করতে হবে। এবার সুন্দর করে ভাগ দিয়ে দাও, এই যে এটা 2 নম্বর, তাহলে ভাগ দিয়ে দাও pm ডিভাইডেড বাই 2pm এন আর টি রো এন আর 4t রো 2। এন আর চেঞ্জ করি নাই, এম চেঞ্জ করি নাই, পি দ্বিগুণ হয়েছে, তাহলে আগে পি, এবার 2p, পি কাটাকাটি, তারপরে কি টিও কাটাকাটি। তাহলে এবার আসো রো 2, এখানে 4 রো 2 ইকুয়াল টু 2 রো। ডোন্ট ফোন মি, ডোন্ট ফোন মি। তাহলে রো 2 হবে অর্ধেক। দেখো রো 2 এটা হবে 1/2 রো, অর্থাৎ অর্ধেক, হাফ। কত গুণ হবে? হাফ গুণ হবে। বলো হয়েছে কিনা, বলো বুঝতে পেরেছো কিনা? গুড। এবার একটা বাংলা এমসিকিউ, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? মনে পড়ে? বাস্তব গ্যাস আমি চিত্র মাথায় রাখতে বলছিলাম, যে বাস্তব গ্যাসের চিত্রটা হচ্ছে এরকম, বড় বড় অণুগুলা, বড় বড় বাস্তব গ্যাসের ক্ষেত্রে, আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলা হবে ছোট ছোট। আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলো হবে এরকম ছোট ছোট, ঠিক আছে? আদর্শ গ্যাসের অণুগুলো এরকম ছোট ছোট, অণুগুলো ছোট ছোট। তাহলে বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস। এবার বাস্তব গ্যাস কোন শর্তে, তাই না? কি বলছে? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, অর্থাৎ এটা হবে কি হইলে? আচ্ছা এখানে কি আছে? অণুগুলো দূরে দূরে সরে গেছে না? দেখো একটা অণু থেকে আরেকটা অণু দূরত্ব অনেক বেশি, একটা অণু থেকে আরেকটা অণু দূরত্ব বেশি, একটা অণু থেকে আরেকটা অণু দূরত্ব বেশি। তাহলে দূরত্ব বেশি হইতে হবে, অণুগুলো দূরে দূরে অবস্থান করতে হবে। তাহলে এগুলারে আমি দূরে দূরে পাঠাইতে পারি কেমনে? এগুলো কাছাকাছি আছে, দেখো একটা থেকে আরেকটা খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি। দূরে দূরে পাঠাবো কিভাবে? দূরে দূরে পাঠাবো, তাপমাত্রা বাড়াই দিলে দূরে দূরে সরে যাবে। তাহলে উচ্চ তাপমাত্রা, আর একটা হচ্ছে চাপ কমাই দাও, প্রেসার কমাই দাও, তাহলে দূরে দূরে সরে যাবে। তাহলে উচ্চ তাপমাত্রা, নিম্ন চাপ। এবার দেখো আছে কিনা এটা, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, এই যে অপশন বি। আদর্শ গ্যাসের চাপ ও আয়তনের গুণফল, চাপ আর আয়তনের গুণফল, আদর্শ গ্যাসের চাপ আর আয়তনের গুণফল, পিভি ইকুয়াল টু, তো পিভি ইকুয়াল টু কি? এনআরটি। আদর্শ গ্যাসের চাপ আর আয়তনের গুণফল পিভি ইকুয়াল টু এনআরটি, অথবা পিভি ইকুয়াল টু শক্তি, ঠিক আছে? ই 3/2 পিভি ইকুয়াল টু শক্তি। তাহলে এবার কি বলছে দেখি, আদর্শ গ্যাসের চাপ ও আয়তনের গুণফল পিভি ইকুয়াল টু ধ্রুবক না, এটা লাগবে না। পিভি ইকুয়াল টু ধ্রুবক না, এন আর ধ্রুবক, কিন্তু টি তো ধ্রুবক না, তাহলে পিভি ইকুয়াল টু ধ্রুবক না। মোলার গ্যাস ধ্রুবকের সমান, পিভি ইকুয়াল টু কি আর না, তাহলে এটাও না। তারপরে তাপমাত্রার ব্যস্তানুপাতিক না, তাপমাত্রা তো সমানুপাতিক, পি আর বি এর গুণফল তাপমাত্রার সমানুপাতিক। তারপরে তাপমাত্রার সমানুপাতিক, তাহলে অ্যান্সার হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। বোঝা গেছে?
ওকে, এবার 31 নম্বর, আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে গ্যাসের চাপ ও গড় গতিশক্তির সম্পর্ক নিচের কোনটি? কি বলছে? একক আয়তনে, অর্থাৎ ভি হচ্ছে 1, চাপ আর গড় গতিশক্তির সম্পর্ক, গড় গতিশক্তি মানে E = 3/2, এই যে পিভি। তাহলে একক আয়তনে ভি বসাও 1, তাহলে ভি যদি 1 বসাও তাহলে E = 3/2p অথবা P = 2/3e। দেখি আছে কিনা, পি দিয়ে আছে সবগুলো, তাহলে পি দিয়ে P = 2/3e আছে, P = 2/3e, অপশন ডি। হাইগ্রোমিটার যন্ত্রের তাপমাত্রার ব্যবধান নিচের কোন ক্ষেত্রটির জন্য সবচেয়ে বেশি হবে? আপেক্ষিক আর্দ্রতা, তাপমাত্রার ব্যবধান যদি বেশি হয় আপেক্ষিক আর্দ্রতা কম হবে, তাপমাত্রার ব্যবধান কম হলে আপেক্ষিক আর্দ্রতা বেশি হবে। তাহলে আমাদের বলছে তাপমাত্রার ব্যবধান নিচের কোন ক্ষেত্রটির জন্য সবচেয়ে বেশি হবে? হাইগ্রোমিটার যন্ত্রের তাপমাত্রার ব্যবধান বেশি হবে, তাপমাত্রার ব্যবধান বেশি হলে আর হতে হবে কম, আর কম হতে হবে। এবার দেখি কোথায় আর সবচেয়ে কম, 30, 50, 60, 70, 30 সবচেয়ে কম, শেষ। কোন আদর্শ গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ গ্যাসের অণুর ভরের সাথে কিভাবে সমানুপাতিক? এত খুবই সহজ জিনিস, CRMS = √3RT/m। বলো m এর উপর এই যে √3RT, নিচে √m, তাহলে √m মানে m⁻1/2। তাহলে যদি CRMS এর সাথে m এর সম্পর্কটা সমানুপাতিক দিয়ে লিখি তাহলে m⁻½ এই যে m⁻½ d। ওকে, তারপর আদর্শ গ্যাসের প্রতি অণুর ভর, চাপ, আয়তন, তাপমাত্রা, বোল্টজম্যান ধ্রুবক যথাক্রমে এত 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 হলে গ্যাসটির ঘনত্ব কি হবে? ঘনত্বকে প্রকাশ করতে হবে, সহজ হিসাব। ঘনত্বকে চাপ পি, ভর এম, আয়তন ভি, তাপমাত্রা টি, বোল্টজম্যান কনস্ট্যান্ট কে এর মাধ্যমে প্রকাশ করো। আমার মনে হয় এটাতেও সঠিক অ্যান্সার ছিল না, তারপরে মোটামুটি এটা হচ্ছে কাছাকাছি অ্যান্সার ছিল। তাহলে দেখো আমরা একটু দেখাই, পিভি = nRT, আসো ঘনত্ব নিয়ে আসতে হবে বোল্টজম্যান কনস্ট্যান্টের মাধ্যমে। তাহলে ভি = m/ρ n, যেহেতু আমরা বোল্টজম্যান কনস্ট্যান্ট আনতে চাই, n কে অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, তো সেই অ্যাভোগাড্রো সংখ্যাটাকে এই আর এর নিচে নিয়ে নিলাম, তাহলে এটা হচ্ছে কে, বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাহলে Pm/ρ = nkt, আমাদের রাখবে ρ = কত? তাহলে ρ = Pm/nkt। দেখো ρ = Pm/nkt, তাহলে Pm/nkt, তো nটা ছিল না আর কি, nটা পরে নাই, তাহলে অ্যান্সার হচ্ছে বি। ওকে, গুড। 100 কেলভিন তাপমাত্রায় ও এত এটিএম চাপে হিলিয়াম গ্যাসের আয়তন 10 লিটার। ওকে, তাহলে আয়তন ও চাপ দ্বিগুণ করা হলে তাপমাত্রা কত হবে? দেখো এবার তাপমাত্রার চেঞ্জ, চাপেরও চেঞ্জ, আয়তনের চেঞ্জ, তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে P1V1/T1 P2V2/T2, তিনটারই চেঞ্জ, ওই একই হিলিয়াম গ্যাস। মূল সূত্র ছিল P1V1 N1T1 P2V2 N2T2, আমি তো মোল সংখ্যার কোনো চেঞ্জ করিনি, তাহলে মোল সংখ্যা একই আছে। আসো বসাই, P1 এর মান চাপ দ্বিগুণ করা হলে, আচ্ছা চাপ P ছিল 2P করছি, খুব ভালো কথা। আয়তনও চাপ দ্বিগুণ করা হলে আয়তনও দ্বিগুণ করছি, মান বসানোর দরকারই নাই, আয়তনও দ্বিগুণ করা হয়েছে। ওকে, টেম্পারেচার ছিল 100, তাহলে নতুন টেম্পারেচার বের করতে হবে, PV কাটাকাটি, তাহলে 2 × 4, 4 × 100, 400, T2 = 400 কেলভিন। ঠিক আছে, মান বসানোর দরকার নাই, তো বলছে আয়তন আর চাপ দ্বিগুণ করলে তাহলে তাপমাত্রা কত গুণ হবে, মানে কত হবে আর কি। একটি নির্দিষ্ট তাপমাত্রায় দুটি গ্যাসের বাষ্পের ঘনত্ব যথাক্রমে এত ইষ্ট। গ্যাসের মূল গড় বর্গবেগ, নির্দিষ্ট তাপমাত্রায় দুটি গ্যাসের বাষ্পের ঘনত্ব, দেখো ঘনত্ব দেওয়া আছে, তাহলে গ্যাস দ্বয়ের বর্গমূল গড় বর্গবেগের অনুপাত কত? CRMS এর দুটো সূত্র আমরা জানি, একটা হচ্ছে টেম্পারেচারের ক্ষেত্রে 3RT/m, ঠিক আছে, তারপরে √3kT/ ছোট হাতের m, আর একটা সূত্র হচ্ছে √3p/ρ, ρ হচ্ছে ঘনত্ব। তাহলে তুমি বলো সি এর সাথে ঘনত্বের সম্পর্কটা কেমন? বাষ্প ঘনত্ব বা ঘনত্ব, সহজ কথা, বাষ্প ঘনত্ব দিয়ে ঘনত্ব বুঝাই, ধরো ঘনত্ব বুঝলাম, তাহলে সি এর সাথে রো এর সম্পর্কটা কেমন? বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে শোনো, C1/C2 হবে √ρ2/ρ1, তাহলে ঘনত্ব হচ্ছে 9, 8,
তাহলে গ্যাস দ্বয়ের বর্গমূল গড় বর্গবেগের অনুপাত কত হবে? তাহলে √9 3 × 9 আর 8, তাহলে 2√2। তাহলে দেখো এটা আছে কিনা, 3:2√2, এই যে অপশন এ। শেষ। একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 127 ডিগ্রি সেলসিয়াস এ উন্নীত করা হলো। ওকে, ভালো কথা। গ্যাসটির মূল গড় বর্গবেগ কত বৃদ্ধি পাবে শতকরা? সি এর সাথে সি ইকুয়াল টু √CRMS, এটা ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই এম। তাপমাত্রার সাথে সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমাদের বলছে এখন যদি তাপমাত্রা এত থেকে এত করা হয় তাহলে সি এর মানটা কত শতাংশ বৃদ্ধি পাবে এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, সি এর মান কত শতাংশ বৃদ্ধি পাবে এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো তো ভাই, C1/C2 এটা ইকুয়াল টু √T1/T2 লিখতে পারি না? তাহলে ধরো C1 এর মান আগে ছিল C, এখন C2 এর মান দেখব কত হয়। √T1 হচ্ছে 27 + 273 মানে 300, আর 127 + 273 মানে 400, 127 + 273 মানে 400। তাহলে √3 আর 2, তাহলে অতএব C2 ইকুয়াল টু হবে 2/√3 ইন্টু C। C2 ইকুয়াল টু হবে 2/√3, 2/√3 কমলো না বাড়লো দেখি? 2/√3 বাড়ছে, 1.15 বাড়ছে। ওকে, তাহলে C2 হচ্ছে এটা। তাহলে কতটুকু শতকরা কতটুকু বাড়ছে, ঠিক আছে, সেটা এখানেও হিসাব করা যায়। এই যে 2/√3 দুইভাবে হিসাব করতেছি আমি, দেখা দিচ্ছি। নর্মালে নিই 1.15, বুঝে গেছি 15%, অ্যান্সার হচ্ছে 15%। এই যে 15.5 কীভাবে? 1.1547 সি। তাহলে ভাই 1.1547 সিকে আগে তো সি ছিল, তাহলে সি প্লাস কতটুকু? 0.1547 সি না? তাহলে আগে ছিল সি, তারপরে এতটুকু বাড়ছে, এর শতকরা করো, গুণ দাও 100 দিয়ে, তাহলে 15.47% অফ সি। তাহলে কতটুকু বাড়ছে? এই যে এতটুকু বাড়ছে। কি বোঝা গেছে? আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে যে কত বৃদ্ধি পাবে, শতকরা কত বৃদ্ধি পাবে ভাই? ΔC/C। তাহলে C2 - C1 ডিভাইডেড বাই আগে ছিল C1, তাহলে C2 হচ্ছে 1.1547 সি মাইনাস C1 ছিল সি ডিভাইডেড বাই C1 আগে ছিল সি, গুণ 100% করো। সি কমন নিয়ে নাও, কাটাকাটি করো, দেখবা এই যে 15.47%ই পাবা। ঠিক আছে, এটাই পাবা। বোঝা গেছে? গুড। কত তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসের মূল গড় বর্গবেগ পৃথিবীর মুক্তিবেগের সমান হবে? এই পৃথিবীর মুক্তিবেগ কত? মহাকর্ষ অধ্যায়ে আমরা পড়ছি, মুক্তিবেগ VE পৃথিবীর জন্য 11.2 কিলোমিটার/সেকেন্ড। তো বলছে হাইড্রোজেন গ্যাসের মূল গড় বর্গবেগ পৃথিবীর মূল গড় বর্গবেগের সমান হবে কত তাপমাত্রায়? কার? হাইড্রোজেন গ্যাসের। তাহলে CRMS এটা ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই এম। তাহলে CRMS হবে 11.2 গুণ 1000। এবার √3 আর এর মান 8.316 বা 31। টেম্পারেচার টিটা আমাদের বের করতে হবে। এম হাইড্রোজেনের জন্য 2 বসাবো, কেজিতে বসাইতে হবে, তাহলে 2 গুণ 10⁻³ 2 তো গ্রাম, তাহলে 2 গুণ 10⁻³ বোঝা গেছে? তাহলে 11.2 গুণ 1000 এরে আমরা বর্গ করলাম, বর্গ করে তার সাথে গুণ 2 এক্সপোনেনশিয়াল ফাংশন -3, তাকে এবার ভাগ দিব 3 গুণ 8.316 দিয়ে, তাহলে টেম্পারেচার মান পাবো। পুরাপুরি নাও মিলতে পারে, বাট কাছাকাছি যাবে। 10056 কোনটা আছে? 10056, 10063 এটাই হবে অ্যান্সার। আমাদের আসছে 10056। ঠিক আছে, এত কেলভিন। ঠিক আছে, এটা তো কাছাকাছি অ্যান্সার হচ্ছে এটা। অনেক ভাই পুরোপুরি ঠিক আসে না কেন? পুরোপুরি ঠিক আসে না, ধরো আমরা 8.314, কেউ বসাইতে পারে 314, কেউ বসাইতে পারে 316, কেউ 8.31ও বসাইতে পারে, কেউ আবার 11.2 কিলোমিটার/সেকেন্ড, কেউ অন্য কিছু মানও বসাইতে পারে। তো এই কারণে একটু এদিক ওদিক হয়েছে আর কি। ওকে, এবার একটি নির্দিষ্ট তাপমাত্রায় অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসের অণুর মূল গড় বর্গবেগের অনুপাত কত? এটা তো একটু আগে করছি, অক্সিজেন আর হাইড্রোজেন। তাহলে সি অক্সিজেন সি হাইড্রোজেন √3RT ডিভাইডেড বাই অক্সিজেনের ভর, অক্সিজেন, আর উপরে এই যে হাইড্রোজেন ডিভাইডেড বাই 3RT। তাহলে 3RT কাটাকাটি, হাইড্রোজেনের হচ্ছে 2, অক্সিজেন হচ্ছে 32,
ঠিক আছে, 2/32 1/16, তাহলে 1/4, 1/4 অ্যান্সার হচ্ছে এ, 39-এর অ্যান্সার এ। এবার 40 নম্বরটা পড়ো, 40 নম্বরটা পড়ো। পি চাপে কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ ভি সমষ্ণ প্রক্রিয়ায়, এই যে কি প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ায় চাপ 2p করা হলে মূল গড় বর্গবেগ কত হবে বলো? সমষ্ণ প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়ায় চাপ 2p করা হলে মূল গড় বর্গবেগ কত হবে? সমষ্ণ প্রক্রিয়ায় কোনো চেঞ্জ হবে? CRMS এটা ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই m, 3RM কনস্ট্যান্ট, তাহলে সি ডিপেন্ড করে তাপমাত্রার উপর, বলছে সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণতে টি কনস্ট্যান্ট, সমষ্ণ টি কনস্ট্যান্ট, তাহলে টি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে CRMS একই থাকবে, তো CRMS কত ছিল? ভি ছিল, তো ভি থাকবে, তাহলে অ্যান্সার হচ্ছে ভি। কি ক্লিয়ার? এগুলো কিন্তু করানো হয়েছে। তুমি যদি এই সূত্র দিয়ে দেখতে চাও যে ভাই CRMS, এটা তো এই সূত্র দিয়ে দেখতে পারি 3p ডিভাইডেড বাই রো, হ্যাঁ দেখো কোনো সমস্যা নেই। তাহলে ভাই বলছে যে সমষ্ণ প্রক্রিয়ায় চাপ 2p করা হলে, চাপ ছিল p 2p, অর্থাৎ এই যে p দ্বিগুণ, তো p যদি দ্বিগুণ করা হয়, তুমি শুধু পিটাকে দেখতেছো, তুমি রোটাকে দেখবে না। তোমার কাছে মনে হতে পারে ভাই p দ্বিগুণ, দেখেন p 2 গুণ, তাহলে CRMS এটা 2 গুণ হবে, 2 গুণ হবে, এটা কি ঠিক? বলো এটা কি ঠিক ভুল? ক্লাসে করানো। p যদি দ্বিগুণ হয়, বেড়ে যায়, তাহলে ঘনত্ব বেড়ে যাবে, দ্বিগুণ হবে, ঘনত্ব বেড়ে যাবে, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় PV ইকুয়াল টু দেখো nRT, তাহলে PV হচ্ছে m ডিভাইডেড বাই রো, nRT, সমষ্ণ প্রক্রিয়া কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট, তাহলে দেখো p ডিভাইডেড বাই রো ধ্রুবক, পি আর রো এর অনুপাত ধ্রুবক সমষ্ণ প্রক্রিয়ায়। টি কনস্ট্যান্ট হলে, এই যে টি কনস্ট্যান্ট বলে গোল্লা দিছি, টি ধ্রুবক, তাহলে টি এটা যদি কনস্ট্যান্ট থাকে, সমষ্ণ প্রক্রিয়া এটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে চাপ এবং ঘনত্বের অনুপাতটা থাকবে সেম, তাহলে চাপ দ্বিগুণ করলে ঘনত্ব হবে দ্বিগুণ, তাহলে এই যে অনুপাতটা, এই অনুপাতটা ধ্রুবক থাকবে, ধ্রুবক থাকবে, তো ধ্রুবক থাকলে CRMS অপরিবর্তনীয় থাকবে, অর্থাৎ অপরিবর্তনীয় মানে ভি থাকবে। কথা বোঝা গেছে? কত তাপমাত্রায় কোনো গ্যাসের গতিশক্তি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গতিশক্তির দ্বিগুণ হবে? আচ্ছা, খুবই সহজ কোশ্চেন, ই এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে কত তাপমাত্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যা আছে, টি ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপমাত্রা যদি দ্বিগুণ হয় গতিশক্তিও দ্বিগুণ হবে, তাহলে তাপমাত্রা দ্বিগুণ, তাহলে 27 গুণ 2 দিও না, আবার এটা কেলভিন স্কেলে করতে হবে, ঠিক আছে? তাপমাত্রার হিসাবটা কেলভিন স্কেলে, তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন, তাহলে দ্বিগুণ হলে সেটা হবে 600 কেলভিন, 600 কেলভিন। এবার 600 কেলভিন থেকে -273, তাহলে ডিগ্রি সেলসিয়াসে পাবো, তাহলে 600 বিয়োগ 273, 327 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? এটা হচ্ছে অ্যান্সার। অনেকেই করবে 27 গুণ 2 দাও, বসাও 54, তাহলে কিন্তু 0, ঠিক আছে? এসআই এককে নিয়ে করতে হবে, কেলভিনে আনতে হবে, কেলভিনে না আনলে হবে, হিসাবটা তো কেলভিনে। এখানে টি এর পরিচয় কি? ডিগ্রি সেলসিয়াসের মান, টি এর পরিচয় কেলভিন স্কেলের মান, বোঝা গেছে? ক্লিয়ার? এটা এভাবে করা যায়, এই যে E1/E2 ইকুয়াল টু T1/T2, তাহলে E1E, E2 হবে 2E, দ্বিগুণ হবে, তাহলে T1 এর মান 27 + 273, তাহলে T2 এর মান কত? এটাই কিন্তু করছি আসলে, ঠিক আছে? 0 কেলভিন তাপমাত্রায় আদর্শ গ্যাসের কোনটি শূন্য হবে বলো? 0 কেলভিন তাপমাত্রায় আদর্শ গ্যাসের 0 কেলভিন, E ইকুয়াল টু F/2 nRT, টি এর মান কেলভিন স্কেলে 0 কেলভিন যদি হয় ই শূন্য হয়ে যাবে, তাহলে গ্যাসের শক্তি, তো গ্যাসের কি বিভব শক্তি আছে? না, গ্যাসের তো বিভব শক্তি নাই, তাহলে গ্যাসের কোন শক্তি? গতিশক্তি, গ্যাসের গতিশক্তি শূন্য হয়ে যাবে। ওকে, কত তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগ 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে? কত তাপমাত্রায়? ধরি টি তাপমাত্রায়, তাহলে টি তাপমাত্রায় হাইড্রোজেনের সি ইকুয়াল টু 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের সি √3RT ডিভাইডেড বাই এম হাইড্রোজেন, √3RT, টি হচ্ছে 47 + 273 ডিভাইডেড বাই অক্সিজেন, একবারে মান বসে দিয়ে আসো। হাইড্রোজেনের ক্ষেত্রে এই মানটা হচ্ছে 2 × 10⁻³ একক বসাতে চলে,
আর অক্সিজেনের 32, 32 গুণ 10 টু দি পাওয়ার -3। এবার বর্গ করে দাও, 3r কাটাকাটি, তাহলে T/2, 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3 কাটাকাটি, বর্গ করে দাও 3r কাটাকাটি, তাহলে উপরে 47 প্লাস 273, নিচে হচ্ছে 32। তাহলে দেখো তো টি কত আসে, 47 প্লাস 273 ভাগ 32 গুণ 2, তাহলে 20 কেলভিন। টি হচ্ছে 20 কেলভিন, আছে অপশনে? ইয়েস, 20 কেলভিন। ডান। কোনো গ্যাসের 3টি গ্যাস অণুর বেগ যথাক্রমে এত 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 একক হলে গ্যাসের মূল গড় বর্গবেগ অর্থাৎ সিআরএমএস, মূল গড় বর্গবেগ দ্যাট ইজ সিআরএমএস, আর গড় বেগ মানে সি অ্যাভারেজ, এদের অনুপাত কত হবে? তাহলে আগে আসো সিআরএমএস এর মানটা বের করি। গ্যাসের অণুর বেগের বর্গের গড় মানের বর্গমূল, তাহলে 0.5 স্কোয়ার, 1 স্কোয়ার, 2 স্কোয়ার ডিভাইডেড বাই 3টা দিয়ে আবার বর্গমূল। তাহলে এই মানটা কত হয়? এই মানটা এটা ভাগ, দেখো একবারে করে ফেলি, আসো সিআরএমএস ডিভাইডেড বাই সি অ্যাভারেজ, রেশিওটা চাইছে, তাহলে এটা সিআরএমএস, এবার সি অ্যাভারেজ হচ্ছে 0.5, 1, 2 ভাগ 3। তাহলে আসো রেশিওটা কত হয় দেখি, রুট ওভার 0.5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই 3, আর নিচে 0.5 প্লাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই 3, তাহলে পাওয়া যাচ্ছে 1.133, তারপরে 1.134, হ্যাঁ এই যে এটা অপশন, এটা 1.13, হ্যাঁ এটা। ওকে, ডান। এবার 45 নম্বর একটা গ্রাফ দেওয়া আছে, পি বনাম ভি এর গ্রাফ। আচ্ছা কোনটি সঠিক? আসো কোনটা সঠিক কিভাবে বলবো? যে কোনো একটাকে ফিক্সড করে ফেলো, যে কোনো একটাকে ফিক্সড, কোনটাকে ফিক্সড করবো বলো, যার খুশি, যেটা খুশি। আচ্ছা আয়তনটাকে ফিক্সড করি, ভি ফিক্সড করে ফেললাম। তাহলে ভি যদি ফিক্সড করি তাহলে T3 এর জন্য এটা P3, T2 এর জন্য এটা P2, T1 এর জন্য এটা P1। দেখেই আমরা বুঝতে পারতেছি, দেখেই বোঝা যাচ্ছে P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3, P এর সাথে T এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে অতএব T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3, শেষ। T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3, 45। ডান। তারপর অক্সিজেন ও হাইড্রোজেন দুটি নমুনার ভর, আয়তন, চাপ সমান হলে তাদের চরম তাপমাত্রা, চরম মানে আর পরম আর কি, পরম তাপমাত্রার অনুপাত কত? পরম তাপমাত্রার অনুপাত ভর, আয়তন, চাপ যদি সমান হয়, তাহলে আসো পিভি ইকুয়াল টু অক্সিজেনের জন্য পিভি ইকুয়াল টু এনআরটি, ভর বলছে, ওকে। তাহলে এনটাকে আমরা এভাবে লিখব, ভর ভাগ আণবিক ভর, আর টি আণবিক ভর কার? অক্সিজেনের। আর হাইড্রোজেনের জন্য পিভি ইকুয়াল টু ভর ভাগ আণবিক ভর, আর টি। এবার আসো দেখো কি বলছে, ভর সেম, দাও গোল্লা দি, ভর সেম, এম সেম, আয়তন সেম, চাপ সমান, তাপমাত্রার অনুপাত, তাপমাত্রা T1, তাপমাত্রা T2। তাহলে তাপমাত্রার অনুপাত চাইছে, প্রথমে অক্সিজেনের নাম আছে, তাহলে প্রথমে অক্সিজেনটা থাকবে, পরে হাইড্রোজেনটা থাকবে, ভাগ দিয়ে দিলে তো এটা 1 1 1 1 1, আর কাটাকাটি, তাহলে T1 বাই MO2 আর MH2 ডিভাইডেড বাই T2, তার মানে এটা 1। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে 2, আর অক্সিজেনের ক্ষেত্রে 32, এটা T1 এটা T2। তাহলে টেম্পারেচারের রেশিও T1 বাই T2 চাইছে, 2/32 কাটাকাটি করে নিচে 16 T2, তাহলে 16/1, তাহলে অপশন হচ্ছে 16/1 সি। 46 নম্বরে 16/1, বুঝতে পেরেছ? তাহলে আর 3টা বাকি থাকলো না, 47। আদর্শ গ্যাসের, এটা খুব সুন্দর, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভিপি পাওয়ার 2 ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই সূত্রটা মেনে চলে, বলে দিছে, গিভেন। এটা কার সম্পর্ক? চাপ আর আয়তনের সম্পর্ক হচ্ছে এটা,
চাপ এবং আয়তনের সম্পর্ক। অনেকে ভাই পিভি ইকুয়াল টু না কনস্ট্যান্ট, এটাই তো আমরা জানতাম। ওই জানা দিয়ে হবে না। কেন ওই জানা দিয়ে হবে না? এটা আমরা ধরো বয়েলের সূত্রে, এটা আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে এখানে তোমার মেনশন করে দিছে যে ভাই তুমি যেটা জানো ওইটা সম্পর্ক না। এখানে নতুন করে যদি চাপ আর আয়তনের সম্পর্ক এটা হয়, দেন গ্যাসটিকে দ্বিগুণ প্রসারিত করলে তাপমাত্রা কত গুণ হবে? কার কার সম্পর্ক? আয়তন এবং তাপমাত্রার সম্পর্ক। দ্বিগুণ প্রসারিত করা মানে আয়তন দ্বিগুণ বাড়াবো, আয়তনটাকে দ্বিগুণ বাড়াবো, তাহলে তাপমাত্রার কি পরিবর্তন হবে? বুঝতে পারছো আমার কথাটা? এখন কথা হচ্ছে ভাই এই সূত্র দিয়ে তো আমি পি আর ভি এর মধ্যে সম্পর্ক বুঝতে পারতেছি, আমাদের লাগবে টি আর ভি এর মধ্যে সম্পর্ক বানাইতে হবে। আমি যদি বলি আদর্শ গ্যাসের একটা সূত্র সর্বদাই খাটবে, কখন? সেই সূত্রটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র, পিভি ইকুয়াল টু এনআরটি। এটা চোখ বন্ধ করে সবসময় খাটাইতে পারবা। সমষ্ণ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যে কোনো ধরনের প্রক্রিয়া পিভি ইকুয়াল টু ভাই এনআরটি। বুঝতে পারছো? এবার আমাদের কি করতে হবে? আমাদের টি লাগবে আর ভি লাগবে, তাহলে পি কে তাড়াইতে হবে। আসো আমরা পিটাকে তাড়াই দিব। কেমনে পিটাকে তাড়াই দিব? এখান থেকে, এই যে এখান থেকে পিটাকে তাড়াই দিব। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কে বাই ভি। ঠিক আছে, পি স্কোয়ার ইকুয়াল টু কে বাই ভি। তাহলে অতএব পি ইকুয়াল টু রুট কে 1/√ভি। ঠিক আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, রুট কে ওটা হচ্ছে কনস্ট্যান্ট, কে হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে সমানুপাতিক 1/√ভি। তাহলে যেখানে পি আছে সেখানে যদি আমি লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে এইটা আর কি। আচ্ছা, সমান চিহ্ন দিয়ে লিখি √কে √ভি। তাহলে পি এর পরিবর্তে এটা লিখে দিব। তাহলে পি ইকুয়াল টু √কে √ভি, √ভি। ওকে ওকে ওকে, আমাদের পিটাকে তাড়াইতে হবে। আচ্ছা, এইভাবে না করে এইভাবে জটিল হয়ে যাচ্ছে, সরি। পিভি ইকুয়াল টু এনআরটি, এনআরটি, পি থেকে তাড়াইতে হবে না, অর্থাৎ পি ইকুয়াল টু এনআরটি বাই ভি। এই যে এটা করি, এটা করলে সুবিধা হবে। এবার এখানে মান বসাই, ভি থাকবে, পি কে তাড়াইতে হবে। পি হচ্ছে এনআরটি বাই ভি তার স্কোয়ার ইকুয়াল টু কে। আগে যেটা করতেছিলাম ওটা করলে যে হবে না তা না, হবে, ওই যে বর্গ করলে হয়ে যেত আর কি। তো এবার আসো, উপরে ভি একটা, নিচে ভি দুটো, তাহলে কাটাকাটি করে নিচে ভি একটা আর উপরে টি স্কোয়ার। এন আর থাকবে, ওগুলো সব কনস্ট্যান্ট, এই পাশে চলে যাবে। তাহলে কে ডিভাইডেড বাই এন স্কোয়ার আর স্কোয়ার। ভাই এন স্কোয়ার আর স্কোয়ার এগুলো সব মিলে একটা ধ্রুবক, ধ্রুবক। তাহলে কি দাঁড়াইলো? দাঁড়াইলো হচ্ছে সম্পর্কটা, দাঁড়াইলো হচ্ছে এখান থেকে সম্পর্কটা দাঁড়াইলো যে ভি সমানুপাতিক টি স্কোয়ার। দেখো ভি সমানুপাতিক টি স্কোয়ার। এবার গ্যাসটিকে দ্বিগুণ প্রসারিত করলে তাপমাত্রা কত গুণ হবে? তাহলে ভি সমানুপাতিক টি স্কোয়ার যদি হয়, ঠিক আছে, আমি যদি বলি টি সমানুপাতিক কি, তাহলে √ভি। এবার ভি যদি দ্বিগুণ হয় তাহলে অতএব টি √2 গুণ। অ্যান্সার হচ্ছে √2 গুণ, অপশন এ, 47-এর এ। পেরেছি আমি, গুড। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম আয়তন প্রক্রিয়ায় গ্যাসের চাপ, এই যে এবার কোন প্রক্রিয়া? সম আয়তন প্রক্রিয়া, ভি কনস্ট্যান্ট। তাহলে সম আয়তন প্রক্রিয়ায় গ্যাসের চাপ 5 গুণ করা হলো, সমষ্ণ না, তাহলে গ্যাসের গতিশক্তি কত গুণ হবে? যে ভাই এবার কি গতিশক্তি চেঞ্জ হবে? হ্যাঁ, এবার চেঞ্জ হবে, কারণ এটা সম আয়তন প্রক্রিয়া। ই ইকুয়াল টু F/2 nRT। তুমি যদি বলো ভাই ই তো টি এর উপর ডিপেন্ড করে, সম আয়তন, আয়তনের উপর তো ডিপেন্ড করে না, তো আমি যদি চাপ 5 গুণ করি, চাপের উপর তো ডিপেন্ড করতেছে না। দেখো সম আয়তনে চাপ যদি 5 গুণ করা হয়, সম আয়তন মানে ভি কনস্ট্যান্ট না, তো ভি কনস্ট্যান্ট মানে পি এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক না, চাপীয় সূত্র না। তাহলে চাপ যদি 5 গুণ হয় তাহলে টিও তো 5 গুণ হয়েছে। টি কয় গুণ হয়েছে? 5 গুণ। বসাও, টি কয় গুণ? 5 গুণ। তাহলে টি যদি 5 গুণ হয় তাহলে ই হবে 5 গুণ, 5 গুণ। তাহলে এই যে এটা অ্যান্সার। আরেকটা ভাবে অ্যান্সার দেওয়া যায়, ই ইকুয়াল টু F/2 পিভি, এফ কনস্ট্যান্ট। এবার কি প্রক্রিয়া? সম আয়তন, ভি কনস্ট্যান্ট, ওকে। তাহলে ভি কনস্ট্যান্ট থেকে পি যদি, চাপ যদি 5 গুণ হয়, পি যদি 5 গুণ হয়, ওকে, তাহলে ই কয় গুণ হবে? ইও হবে 5 গুণ। বুঝতে পারছো? এখানে যে 50টা এমসিকিউ আছে, একেবারে বাছাই করা এমসিকিউগুলা, এগুলা করতে পারলে এই অধ্যায়ের উপর মনে করো যে বেশ ভালো একটা দখল চলে আসবে। এগুলা ঠিকঠাকভাবে অ্যান্সার করতে পারলে, এটা যদি পড়ে পরীক্ষা দিতে পারো ঠিকঠাকভাবে,
তাহলে মোটামুটি এই অধ্যায়ের উপর একটা বেশ ভালো প্রিপারেশন হবে, যে প্রিপারেশন তোমাকে একাডেমিতে তো হেল্প করবেই, বোর্ড পরীক্ষার জন্য তো হেল্প করবেই, ইভেন অ্যাডমিশন টেস্টেও একটা জোরালো প্রস্তুতি হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো অ্যাডমিশন টেস্ট যখন দিবা, অ্যাডমিশন টেস্টে পড়াশোনা যখন করবা, তখন এই জিনিসগুলো ফিল করবা যে এই পরীক্ষাগুলা বা এই এমসিকিউগুলো তোমাকে কতটা উপকার দিছে, বুঝতে পারছো? ওকে, আসো এবার 49 নম্বর। 49 নম্বর কি বলছে? হুইচ অ্যামং দ্য গিভেন প্লটস ইন দ্য কারেক্ট প্লট ফর প্রেশার পি ভার্সেস ডেন্সিটি ফর অ্যান আইডিয়াল গ্যাস। পি ভার্সেস ডেন্সিটি কতগুলো গ্রাফ আঁকলাম, পি ভার্সেস ডেন্সিটি গ্রাফ। তাহলে পি ভার্সেস ডেন্সিটির গ্রাফ হচ্ছে এইটা, ঠিক হইতে পারে, এটা কখনোই ঠিক হবে না। ঠিক আছে, এটা কখনোই ঠিক হবে না, পি ভার্সেস ডেন্সিটি এই টাইপের গ্রাফ হবে, অর্থাৎ এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো ভাই কি বলতেছেন এগুলা? কেন? পি এবং রো, পি ভার্সেস রো এর গ্রাফ, প্রেশার ভার্সেস ঘনত্ব, এ তো এমনি বোঝা যায়, যত বেশি প্রেশার তত ঘনত্ব, তাহলে সমানুপাতিক সম্পর্ক, এবং ম্যাথমেটিক্যালি আমরা দেখাইছি, অর্থাৎ সমানুপাতিক এরকম সম্পর্ক। এবার কথা হচ্ছে T1 T2 T3 নাকি T1 T2 T3, কোনটা কারেক্ট হবে? তো কোনটা কারেক্ট হবে এটা বুঝবো কিভাবে? এটা আমরা বুঝবো কিভাবে? লেখা আছে দেখো, এদিকে তাকাও, T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, আর এখানে লেখা আছে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, মানে এই দুটোর মধ্যে একটা ঠিক হবে আর একটা ভুল হবে। তাহলে আসো ডিটাকে কনস্ট্যান্ট করি, এটা কিন্তু প্রথমে আলোচনা হয়ে গেছে, কনস্ট্যান্ট ডি, কনস্ট্যান্ট ডি কনস্ট্যান্ট। তাহলে T1 এর জন্য P1, T2 এর জন্য P2, T3 এর জন্য P3। আমি দেখতে পাচ্ছি P3 বড়, P3 বড়, দেন P2 দেন P1, P এর সাথে T সমানুপাতিক, তাহলে P3 বড়, তারপরে T, তারপরে P2, তারপরে P1, তাহলে অনুরূপভাবে T3 বড়, তারপরে T2, তারপরে T1 হবে। তাহলে এটাই ঠিক, এটাই ঠিক। ভাই এটা কেন ঠিক না? এটা কেন ঠিক না তার কারণ হচ্ছে, আসো ডিটাকে কনস্ট্যান্ট করলাম, T3 এর জন্য এটা হচ্ছে P3, T2 এর জন্য এটা হচ্ছে P2, T1 এর জন্য এটা হচ্ছে P1, তাহলে P1 গ্রেটার দেন P2, আমি দেখতে পাচ্ছি P1 বড়, তারপরে P2, তারপরে P3, তাহলে P সমানুপাতিক T হলে T1 বড়, তারপরে T2, তারপরে T3, এটা হওয়া উচিত, কিন্তু এখানে কি লেখা আছে? লেখা আছে T3 বড়, তারপরে T2, তারপরে T1, তাহলে এটা ভুল লেখা আছে, এটা হবে না। তাহলে অ্যান্সার হবে হচ্ছে বি নম্বর। ডান। লাস্ট, দ্বিপারমাণবিক গ্যাস অণুর রৈখিক স্বাধীনতার মাত্রা। দ্বিপারমাণবিক গ্যাস, তাহলে স্বাধীনতার মাত্রা F কত? 5, কিন্তু রৈখিক, রৈখিক কয়টা? রৈখিক হচ্ছে 3টা, আর 2টা হচ্ছে কৌণিক। তাহলে রৈখিক কয়টা? রৈখিক হচ্ছে রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম দ্বিপারমাণবিক গ্যাসের জন্য কয়টা? 3টা। এটা হচ্ছে মোট ডিগ্রি অফ ফ্রিডম, মোট। ঠিক আছে, তাহলে কত হবে? 3, তাহলে হবে 3। তাহলে এইবার তোমাদের একটু ফিডব্যাক নিই, বলো কারো কোনোটা সমস্যা আছে কিনা? এরপরেও কারো কোনোটাই সমস্যা আছে কিনা? ভাই এক্সামগুলোতে আমি 40 ক্রস করতে পারি না, কিভাবে পড়লে? ক্লাস করতে হবে, ভালো করে ক্লাস করতে হবে, ক্লাস করে বাসায় ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কারণ আমার এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো তুমি কোথাও থেকে কমন পাবা? বলো, এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো তুমি কোথাও থেকে কমন পাবা? কমন পাইছো? পাও নাই? তাহলে কোত্থেকে দিছি এগুলা? ক্লাসে যা করাইছি তাই। ঠিক আছে, কোত্থেকে দিছি? ক্লাসে যা করাইছি তাই দিছি, ক্লাসে যা পড়াইছি তাই দিছি। তাহলে ক্লাসের টপিকগুলো খুব ভালো করে পড়বা, প্রত্যেক দিন ক্লাসে যা পড়াবো এটা বাসায় গিয়ে দেখবা, তাহলেই হবে। কনসেপ্ট ক্লিয়ার রাখবা, তাহলে এই এমসিকিউ এর ভালো রেজাল্ট করা যাবে। তুমি দেখো ইসাক স্যারের বই পড়ো, তপন স্যারের বই পড়ো, সব বই পড়ো, বই পড়লে তুমি একটা ধারণা পাবা, বইয়ের এমসিকিউ দিয়ে একটা ধারণা পাবা, বইয়ের এমসিকিউগুলো সলভ করলে একটা ধারণা পাবা, বাট পরীক্ষায় কমন কিন্তু পাবা না, এমসিকিউ এর এগুলো কিন্তু কমন পাবা না। ভাই 8 অধ্যায়ের এমসিকিউ রেজাল্টের ওয়েবসাইট লিঙ্কটা দিন। এপিসি এক্সাম পোর্টাল লিখে সার্চ দিবা, এপিসি এক্সাম পোর্টাল, এটা লিখে গুগল সার্চ দাও, চলে আসবে। এপিসি এক্সাম পোর্টাল লিখে গুগলে সার্চ দাও, চলে আসবে। ভাই 28 নম্বরটাতে P1 বাই D1 T1, P2 বাই D2 T2 এই সূত্র দিয়ে হবে না, দেখো হয় কিনা, যদি হয় তাহলে হবে, কোনো সমস্যা নেই। ওকে, ভাই আমি রেগুলার ক্লাস করি, রেগুলার তাও রেজাল্ট ভালো হয় না, রেগুলার প্র্যাকটিসও করি, এখন কি করব? করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, তাহলেই হবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকো, তাহলেই হবে। ভাই ক্লাসটা রেকর্ড করে দিয়েন। না দিব না, ডিলিট করে দিব, এখনই ডিলিট করে দিব। ওকে, টাটা। আজকে ভাবছিলাম 2টো অধ্যায়ের পড়াই দিব, তো 2টো অধ্যায় হলো না, একটা অধ্যায় হলো। যাও, আজকে এই পর্যন্ত, টাটা।